আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? ভালো স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করব স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাত্র মনে হয় 20 জন মতো উপস্থিত হয়েছি। নো প্রবলেম, আমরা শুরু করে দিই। সো আমরা লাস্ট ক্লাসে স্যার আলোচনা কোথায় রেখেছিলাম, কোথায় কোন পর্যন্ত আলোচনা এগিয়েছিল আমাদের? আপনারা কেউ তো শেয়ার করতে পারবেন? লাস্ট ক্লাসে আমাদের আলোচনা কোন জায়গা পর্যন্ত ছিল, কি আলোচনা করছিলাম আমরা? স্যার এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ফিট। এক্সটার্নাল এবং ইন্টারনাল ফিট না? সো আমরা মেইনলি স্ট্র্যাটেজি কাকে বলে এটা মনে হয় দেখেছি নাকি? স্ট্র্যাটেজি কাকে বলে, সাবসিডিয়ারি কনসেপ্টস, এগুলো মনে হয় আমরা দেখেছি। স্ট্র্যাটেজি, সাবসিডিয়ারি কনসেপ্ট এবং স্ট্র্যাটেজির এক্সটার্নাল এবং ইন্টারনাল ফিট, এই কথাগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং হাউ টু ডেভেলপ এ স্ট্র্যাটেজি, এই কথাটিকে আলোচনা করেছিলাম। স্যার এখানে ওই যে 14 নম্বর পেজে যে এটা দিলেন ওটা তো এখানে পাচ্ছি না স্যার। 14 নম্বর পেজে যে রেসিপ্রোকাল এন্ড ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ, এনভায়রনমেন্টাল স্ক্যানিং, ক্রিটিক্যাল বোথ, এটা কোথায় স্যার? ওটা আমি কিনছি আজকে। না, ওইটা আমি বলি না যে কোথায় আছে। আমি বলেছিলাম 14 নম্বর পেজটা আপনাদের জন্য একটু দেখবেন, কারণ এখানে ভিশন এবং ভ্যালুজ এটা কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটা আমি আপনাদের করতে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি ওকে, এটা বলেছিলাম। আর ওটা আচ্ছা, ওটা কথা কি বলছেন যে রেসিপ্রোকাল এন্ড ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ? এটা হ্যাঁ, ওইটা বলেছিলাম যে এইটা আমরা কখনোই এইচআর প্ল্যানিং বাদে স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং করতে পারি না, চিন্তাও করতে পারি না। ঠিক একইভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি আমার সামনে না থাকে, তাহলে আমরা আমাদের কনসার্ন যে ফিল্ড, এইচআর ফিল্ড, সেখানেও আমরা প্ল্যানিং বাস্তবায়ন করতে পারি না। যার জন্য আমরা বলার চেষ্টা করেছিলাম যে স্ট্র্যাটেজিক এইচআর এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং, তার মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্ল্যানিং যেটা অর্গানাইজেশন ওভারঅল প্ল্যানিং, এইটা এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং, এই দুটি বিষয় হচ্ছে ইন্টার রিলেটেড, ইন্টারডিপেন্ডেন্ট। একটাকে বাদ দিয়ে অন্যটা কল্পনা করাই যায় না, একটাকে বাদ দিয়ে অন্যটা কল্পনা করাই যায় না। সো আজকে আমরা আরেকটু এক্সটেন্ডেড ভার্সন, কিভাবে আসলে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে আমার এইচআর প্ল্যানিং কে লিঙ্কেজ ঘটাবো, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? সো তার আগে আমরা একটু যাই, আরো কিছু বেসিক কিছু কনসেপ্ট আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আজকে আমি মেইনলি নিয়ে আসার চেষ্টা করেছি স্ট্র্যাটেজিক টাইপস, এবং যে কথাটি একটু আগেই গত ক্লাসে আমরা শেষ করেছিলাম, সেইটাও একটু এখানে দেখার চেষ্টা করব, যে লিঙ্কেজ এইচআর প্রসেস টু স্ট্র্যাটেজি এবং মডেল। আমরা এই কয়েকটি বিষয় আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে অ্যালাউ করেন। স্যার অবশ্যই। স্যার আরেকটা কথা বলি প্লিজ। আমরা তো বই নিয়েছি বা বই কিনছি, সবাই কিনবে বা পড়বে, এখানে আমাদেরকে কি আপনার থেকে কোনো নোট বা শিট কি দেবেন, নাকি আমাদের বইটাই? বই তো অবশ্যই বই পড়তে হবে, এবং সাথে সাথে এই যে আমি আপনাকে গত ক্লাসে একটা দিয়ে দিয়েছি না, এটা পিপিটি দিয়েছি, মাঝে মাঝে আমি এরকম পিপিটি দিয়ে দেবো। ঠিক আছে স্যার? ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার। আরেকটা বিষয় জানার ছিল স্যার, যেমন গতবার বা পার্ট 1 এ হচ্ছে আমরা হ্যান্ড নোট টাইপস এর কিছু শীট পেয়েছিলাম স্যার, তো এইবার কি এই ধরনের কিছু পাবো? আমার কাছ থেকে পাননি, গতবার তো আমি ক্লাস নিইনি। জি না স্যার। আমি যেটা দিচ্ছি সেটাই রাখেন, সাথে সাথে বইটা দেখেন স্যার। আর সাজেশন কি পাবো স্যার পরীক্ষার আগে? সাজেশন পাবেন না। কেন স্যার? সাজেশন মামুন মুস্তাফা দেয় না। মামুন মুস্তাফা ক্লাসে বলে দেয় যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা
স্টার মার্কস দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। কিন্তু স্যার প্রশ্নের সময় তো পরীক্ষার সময় তো আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে স্যার। এই জন্য তো বলছি যে মামুন মুস্তাফা স্যারের ক্লাসটা একটু কষ্ট করে হলেও একটু অংশগ্রহণ করেন, কারণ মামুন মুস্তাফা সাধারণত সাজেশন দেয় না, আর দিলে আপনার জন্য আরো সেটা দেখা যাবে যে এমন সাজেশন দিয়েছি যেটা পরীক্ষার আগের দিন দেখতে গিয়ে আপনি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি ক্লাসে বলে দেই যে এইটা একটু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন, এবং যারা নিয়মিত ক্লাস করবেন তারা একটু শেয়ার করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে স্যার ওই যে থ্যাংক ইউ স্যার। আমরা তো স্যার আসলে স্টুডেন্ট আমাদের ভুলো মন, আপনি আমাদেরকে ওই পেজ নাম্বার গুলো হলে একবার একসাথে দিবেন আর কি, তাহলে ওকে, নো প্রবলেম। পরীক্ষার কথা চিন্তা করতে হবে না, উনি যিনি বলেছেন এর আগে, আপনাকে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। টেনশন পরীক্ষার আগে করেন, আপাতত টেনশন করেন, এত বেশি এখনই টেনশন করলে হবে কেন? পরীক্ষার সময় এখানে টেনশন করবেন পরীক্ষা, তা নাহলে অনেক চিন্তা তো আপনার মাথায় আছে নিশ্চয়ই, সংসার আছে, ধর্ম আছে, কর্ম আছে, এগুলো বাদ দিয়ে এখন আপনি চিন্তা করছেন পরীক্ষা, এগুলো বাদ দেন। পরীক্ষার আগের দিন রাত্রে চিন্তা করবেন, পরের দিন পরীক্ষা দিবেন, শেষ। রেজাল্ট আপনাকে কিছু দিবে না, বরং দিবে যেটা সেটা হচ্ছে লার্নিং, কতটুকু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্যার একটু রিকোয়েস্ট ছিল স্যার। প্লিজ হাবিব সাহেব। বিষয়টা হচ্ছে স্যার, ধরেন স্যার আমরা প্রত্যেকটা চ্যাপ্টার স্যার হোল পড়াশোনা করলাম, সমস্যা নেই, কিন্তু স্যার না, হোল পড়াশোনা করতে বললে তো আমি হোল পড়াশোনা করতে বলবো না। আমার বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে কোন কোন টপিকস গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিব স্যার, লেসন শেষে বা প্রত্যেকটা লেকচার শেষে যদি আপনি একটু হিন্টস দিয়ে দেন তাহলে বেটার হবে স্যার। হ্যাঁ, আমি তো সেটা দিবই, ইনশাআল্লাহ দিব, সেটা আমি দিব, মাত্র শুরু করলাম তো দিব আমি, ইনশাআল্লাহ সালাজান স্যার। ওকে, এটা দিব ইনশাআল্লাহ। পরীক্ষার শুনেন, আমি বলি পরীক্ষা নিয়ে চিন্তা করেন না, পরীক্ষা ভালো করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো, আমি যত জানতে পেরেছি এই ব্যাচটা আপনারা অনেক ভালো, আমার চেয়েও আপনারা ভালো করবেন। আমি আমার বিআইএম এর রেজাল্ট শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে স্যার আপনি এই রেজাল্ট নিয়ে বিআইএম এ কিভাবে এই কাজ করেন। আসলে আমার কোনো রেজাল্ট নাই, একাডেমিক রেজাল্ট আসলে কোনো কিছু ইন্ডিকেট করে না আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট প্রফেশনাল এসে। যদি আপনি টিচার কিংবা ওই রকম যদি কিছু না হতে চান, আমার কখনো টিচার হওয়ার ইচ্ছা ছিল না, আমি এখানে চলে এসেছি, তারপরে ছিলাম প্র্যাকটিশনার, হয়ে গেছে টিচার। ওকে, যাই হোক, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক টাইপ নিয়ে আমরা আলোচনা করতে চাই। সো স্ট্র্যাটেজি কাকে বলে আমরা এই জিনিসগুলো জেনেছি, আজকে আমরা দেখবো যে স্ট্র্যাটেজিকে কত ভাবে আমরা বিভক্ত করতে পারি, কত ভাগে আমরা টাইপে ভাগ করতে পারি, কতটা ক্যাটাগরিতে আমরা এটাকে নামকরণ করতে পারি। সো তার আগে একজন ব্যক্তির নাম সহ তার একটা কোটেশন, বিখ্যাত একটা কোটেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। নিশ্চয়ই এই ব্যক্তির নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন আশা করি। সো এই কোটেশনটা কাউকে একটু পড়ার জন্য অনুরোধ করছি। কি লেখা আছে এবং এটা বলতে কি বোঝানো হচ্ছে? যেহেতু স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে এই জন্য এই কোটেশনটা নিয়ে আসতে হয়েছে। কেউ কি শেয়ার করবেন? কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। এটার অর্থ কি হতে পারে? স্যার আমরা যে কোনো জিনিস স্ট্র্যাটেজিটা হবে আমাদের পানি ভাতের মতো, এটা আমরা আমাদের যে সব ধরনের কাজ, সব ধরনের চলাফেরা, সব ধরনের মুভমেন্টে আমাদের স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, এই টাইপের কিছু বোঝাচ্ছে স্যার। আচ্ছা, ইকবাল হোসেন একরকম বলেছেন, আর একটু কেউ যদি বলেন। স্যার বলবো স্যার একটু। আমার যেটা মনে হয় স্যার, অর্গানাইজেশনে হাবিব সাহেব বলেন তারপর স্যার বিষয়টা হচ্ছে যে কালচারটা প্রচলিত থাকে সেই কালচারটা আপনার যে কোনো স্ট্র্যাটেজিকেই আপনার বিনাশ করে কালচারটা প্রায়োরিটি পাইতে পারে স্যার। এটা হচ্ছে কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। থ্যাংক ইউ সো মাচ হাবিব সাহেব। কালচার স্ট্র্যাটেজি ইস্তান না। ওকে, ফাহমি সাহেব স্যার আমি ওই হাবিবের সাথে একমত পোষণ করে বলতে চাচ্ছি স্যার। ডে শুরু হয় ব্রেকফাস্ট দিয়ে স্যার, দিনটা শুরু হয় ব্রেকফাস্ট দিয়ে। এখন আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি ওই স্ট্র্যাটেজি যদি কালচার সাথে ওয়েল ফিট না করে তাহলে সেই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা কঠিন হয় স্যার। স্ট্র্যাটেজি ডেভেলপ করার সময় কালচার, আমি কোন কালচারে বসবাস করছি, কালচার সেটাকে আমার মাথায় নিয়ে দেন আমার স্ট্র্যাটেজি
ডেভেলপ করতে হবে। সো এটা প্রথম থেকেই ব্রেকফাস্ট বলতে প্রথম থেকেই এটা আমার মাথায় রাখতে হবে, সেটাই মিন করে হয়তো স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো খুবই সুন্দর কথা বলেছেন আমাদের হাবিব সাহেব এবং ফাহমি সাহেব, আপনারা খুব সুন্দর করে বলেছেন। আসলেই তাই, যদিও আমরা স্ট্র্যাটেজি বা এই সাবজেক্টে পড়াচ্ছি, এই সাবজেক্টে একটা পার্ট আসলে থাকার দরকার ছিল কালচার নিয়ে। তো সেই কালচার নিয়ে আমরা পার্ট 1-এ ওবিতে পড়েছি, বাট এখন এটার সম্পৃক্ততা আমি এই কারণে আনছি, পিটার ড্রাকার তার একটা বিখ্যাত বই আছে ম্যানেজমেন্ট, দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই বইটার নাম আপনারা শুনবেন এবং এই বইটা পারলে আপনারা অনলাইন থেকে পিডিএফ ভার্সনটা ডাউনলোড করে নেবেন। সো পিটার ড্রাকারকে বলা হয় বর্তমান সমসাময়িক যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের গুরু বলা হয়। যদিও বইটা লেখা হয়েছে 1950s এর দিকে, বাট বইটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো এর কন্টেম্পোরারি যে ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস গুলো এখনো আমরা প্র্যাকটিস করে থাকি এবং প্র্যাকটিস বহাল তবিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। সো পিটার ড্রাকার তার কালচার চ্যাপ্টারে সে আলোচনা করতে গিয়ে প্রথমে সেই কথাটি বলেছে যে কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। তো আসলে তাই, যদি আমি স্ট্র্যাটেজি নেই, এমন কোন স্ট্র্যাটেজি নেই যে স্ট্র্যাটেজিটা কালচারের সাথে যদি অ্যালাইন্ড করে না নেই, তাহলে স্ট্র্যাটেজিটার কালচার তার সকালে ব্রেকফাস্টে খেয়ে ফেলতে পারে। এটা উদ্দেশ্য হচ্ছে যে কথাটি একটু আগে হাবিব সাহেব বললেন এবং বখতিয়ার ফাহিমি সাহেব বললেন, যে আমাকে স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে বা স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে অবশ্যই আমার কালচারকে কনসিডার করে। সো কালচারকে যদি টেক্কা দিয়ে আমি কোনো স্ট্র্যাটেজি ফলো করতে চাই কিংবা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ওই যেহেতু স্ট্র্যাটেজি চলবে না এবং এটা সকালে অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে, এটা অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। সো এই বিষয়টি আমরা মাথায় রাখবো। এই সম্পর্কিত অনেক কেস স্টাডিজ আপনারা পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম্পল আপনারা পাবেন। যেমন আমি ওয়ার্ল্ড বিখ্যাত একটা চেইন শপের নাম বলি, যেটা নাম হচ্ছে ম্যাকডোনাল্ডস। আপনারা ম্যাকডোনাল্ডস নাম শুনেছেন না স্যার? ম্যাকডোনাল্ড শুনেছি স্যার। শুনেছেন? কি বলেন তো, এটা কি বিজনেস করে ম্যাকডোনাল্ডস? ম্যাকডোনাল্ডস এর বিজনেস কি বলতে পারেন কেউ? বার্গার স্যার। বার্গার। তো ম্যাকডোনাল্ডস হচ্ছে একটা ফাস্ট ফুড চেইন শপ। ওয়ার্ল্ড ওয়াইড তার বিভিন্ন দেশে, বিশ্বে প্রায় 205টি দেশে তাদের বিজনেস আছে। এবং তাদের ম্যাকডোনাল্ডস এর যে ফাস্ট ফুড চেইন শপ, তাদের বিখ্যাত যে খাবারটা, যে খাবারের জন্য বা যে ফুডের জন্য তারা আসলে ব্র্যান্ড এত নাম করেছে, সেই ব্র্যান্ডের সেই খাবারটা হচ্ছে বার্গার। সো আপনারা কি জানেন ম্যাকডোনাল্ডস এই বাংলাদেশে আছে কিনা বা বাংলাদেশে কখনো এসেছিল কিনা, জানা আছে? কারো জানা আছে কিনা? সো ম্যাকডোনাল্ডস বাংলাদেশে এসেছিল একবার 2003-4 এর দিকে। ম্যাকডোনাল্ডস বাংলাদেশে এসেছিল, ফ্রাঞ্চাইজ নিয়ে এসে আনা হয়েছিল, বাট বেশি দিন টিকতে পারে না। ঢাকাতে ধানমন্ডির আওয়ামী লীগের পার্টি অফিস, যেখানে ধানমন্ডি 4-এর পাশে, এখানে একটা তারা আউটলেট নিয়েছিল, বাট সেই সময়ে বেশি দিন টিকতে পারে না। সম্ভবত 6 থেকে 7 মাস তারা বাংলাদেশে এক্সিস্ট করেছিল তাদের ব্র্যান্ডটা, তারপরে আবারও তাদের তোলপাড় নিয়ে তাদের চলে যেতে হয়েছে। সো কেন যেতে হয়েছে, কি জন্য যেতে হয়েছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ধরেন যে অ্যানালাইসিস করার চেষ্টা করে দেখেন, তাহলে দেখবেন ম্যাকডোনাল্ডস এর যে বিখ্যাত বার্গার, যেটার জন্য তারা ব্র্যান্ডেড, যেটা জন্য তারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, সেই বার্গারের নামটা কি জানা আছে কিনা আপনাদের? সেই বার্গারের নামটা কি? হ্যামবার্গার। সো হ্যামবার্গার তার একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিগ এর মিট কিংবা এর চর্বি, এই জাতীয় দিয়ে তৈরি করা। সো এইটা খুব বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড ম্যাকডোনাল্ডস এর জন্য, এবং ম্যাকডোনাল্ডস এটার জন্য মূলত বিখ্যাত হয়েছে। সো 2004 কিংবা 3 তখনকার সময়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল বা স্টোরি শেয়ার করছি আপনার সাথে। 2003-4 এর সময় হ্যামবার্গার যখন বা এই ম্যাকডোনাল্ডস যখন বাংলাদেশে তাদের বিজনেস নিয়ে আসলো, বাংলাদেশ যেহেতু একটু কনজারভেটিভ কালচারের, আমাদের দেশে কনজারভেটিভ কালচার, সো আমাদের, এবং
আমরা উই আর বলবো যে একটু মুসলিম পপুলেটেড বলবো আমরা, সেই কারণে আমাদের ভিতরে এক ধরনের বলবো যে ধর্মীয় বলেন বা কালচারাল বলেন, যেটাই বলেন না কেন, কিংবা বিলিফ বলেন, যে যে দৃষ্টিকোণ থেকে বলা হয় না কেন, এই হ্যাম গ্রহণ করা আমাদের জন্য নিষেধ। তার মানে শুকুরের মাংস কিংবা চর্বি কিংবা এই জাতীয় ইস্যুস আমাদের জন্য এটা গ্রহণ করা নিষেধ। যদিও ম্যাকডোনাল্ডস বাংলাদেশে যখন এসেছিল তখন তারা স্লোগান নিয়ে এসেছিল যে উই আর 100% হালাল, আমরা 100% হালাল, এটা তারা বলেই তারপরে এসেছিল। বাট যারা তখনকার সময়ে বার্গার কালচার যারা পরিচিত, যদিও সেই শ্রেণীকে বলা হয় একটু টপ লেভেল শ্রেণী, যারা বার্গার কালচার সাথে পরিচিত ছিল তখনকার সময়ে 2003 কিংবা 4 এই টাইমটাতে, সো তারপরেও তাদের ভিতরে এক ধরনের আশঙ্কা ছিল, কি আশঙ্কা? যেহেতু ম্যাকডোনাল্ডস হ্যামবার্গারের জন্য বিখ্যাত, সে হতেও পারে যে যদিও তারা বলছে উই আর 100% হালাল, তারপরেও যদি আমার চোখের অগোচরে, আমার অজান্তে যদি এক টুকরা হ্যাম দিয়ে ফেলে কিংবা কিছু একটা যদি দিয়ে ফেলে যেটা আমার জন্য গ্রহণীয় নয়, এই যে আশঙ্কা, এই আশঙ্কা থেকে মূলত ম্যাকডোনাল্ডস তার যে টার্গেটেড পপুলেশন, টার্গেটেড যে ক্লায়েন্ট বা কাস্টমার, তারা কিন্তু এটাকে পায় নাই। এবং আলটিমেটলি যেহেতু ম্যাকডোনাল্ডস একটা বিজনেস অর্গানাইজেশন, সো তারা সেখানেই থাকবে যেখানে তাদের বিজনেস আছে, সেখানেই তারা এক্সিস্ট করবে যেখানে তাদের বিজনেস আছে। তো এইভাবে 6 থেকে 7 মাস তারা দেখলো যে এখানে আসলে আমার আলটিমেটলি বিজনেস হচ্ছে না, যার কারণে তারা কিন্তু আলটিমেটলি তল্পা নিয়ে আবার ব্যাক করেছে। সো আমার মূল উদ্দেশ্য ছিল কথা বলার বা এই স্টোরিটা শেয়ার করার, সেটা হচ্ছে যদিও ম্যাকডোনাল্ডস তারা এসেছে বলেছে আমরা 100% হালাল, বাট তারা যে স্ট্র্যাটেজি নিয়েছিল সেই স্ট্র্যাটেজিটা অতটা বেশি ডিসিমিনেট হয়নি। ডিসিমিনেট না হওয়ার কারণে যেটা হয়েছে, আলটিমেটলি মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কা থেকে তাদের দোকান কিংবা আউটলেট কিংবা রেস্টুরেন্টে মানুষ বেড়ে না, কাস্টমাররা যায় না, আর কাস্টমাররা না গেলে যেটা হয় বিজনেস থাকবে না, আর বিজনেস না থাকলে আলটিমেটলি শাটডাউন করে দিতে হয়েছে। সো এই কালচারাল যে ইস্যুস, এই ইস্যুস আপনি যত বড়ই স্ট্র্যাটেজি নেন না কেন, সেটা হতে পারে আপনার প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেটা হতে পারে আপনার অপারেশনাল স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, এইচআর স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি যদি কালচারের সাথে অ্যালাইন্ড না হয়, কালচারের সাথে যদি টাচ না করে, যদি ফিট না হয়, তাহলে যত বড় স্ট্র্যাটেজি নেন না কেন সেই স্ট্র্যাটেজি কালচার তার সকালে ব্রেকফাস্টেই খেয়ে ফেলবে। এটা হচ্ছে পিটার ড্রাকারের মূল কথা। তো সেটার একটা ইমপ্লিকেশনস আমরা কিন্তু ম্যাকডোনাল্ডস এর এক্সাম্পলের মধ্য দিয়ে বা স্টোরির মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাই। ওকে, সো আমার বলার উদ্দেশ্য ছিল এটা যে আমরা যদি স্ট্র্যাটেজিকে নিতে চাই তাহলে অবশ্যই কালচারকে কনসিডার করে তারপরে আমরা যে কোনো ধরনের স্ট্র্যাটেজির আলোচনা বা স্ট্র্যাটেজির ফর্মুলেশন এগুলো আমরা করার চেষ্টা করব। সো কামিং টু দ্য পয়েন্ট, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে টাইপস অফ স্ট্র্যাটেজি আলোচনা করা। সো এতক্ষণে আপনারা আশা করি যে অনেকেই উপস্থিত সংযুক্ত হয়েছেন। ওকে, তারপরেও দেখছি যে মাত্র 28 জন 29 জন সংযুক্ত হয়েছেন। সো খুব বেশি একটা আগ্রহী আমরা নই মনে হচ্ছে ক্লাসে, অথবা আমার ক্লাস ভালো লাগে না এই জন্য হয়তো আমরা সংযুক্ত হচ্ছি না। তারপরেও আলোচনা করতেই হবে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একটু নেক্সট দিকে যাই, স্ট্র্যাটেজিক টাইপস। সো 3 ধরনের মূলত স্ট্র্যাটেজি আছে, 3টা লেভেলে মূলত স্ট্র্যাটেজিকে ক্যাটাগরি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। সো নাম্বার 1 হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, বিজনেস লেভেল স্ট্র্যাটেজি এবং ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। মূলত প্রাথমিকভাবে স্ট্র্যাটেজিকে এই 3টা বিভাগে, 3টা লেয়ারে মূলত বিভক্ত করা হয়েছে। একটা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, বিজনেস লেভেল স্ট্র্যাটেজি এবং ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি? কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি কাকে বলে, কি মনে হয় আপনাদের? কেউ যদি একটু শেয়ার করেন। What is corporate level strategy? কেউ একজন ভলান্টিয়ারলি শেয়ার করেন।
if I say, sir, corporate level strategy may be explained as a office to office strategy, internal strategy of the office. I may speak about it, corporate level strategy, official strategy, sir. অফিসিয়াল স্ট্র্যাটেজি, ওকে, একটা পয়েন্ট পেলাম। আর কেউ স্যার? Sure, এটা perhaps কোনো কোম্পানি লিডার্স লেভেলে বা ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকেন তারা বিজনেস গোলটাকে টার্গেট করে যে স্ট্র্যাটেজি গুলো করে থাকে সেগুলোকে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। ওকে, বিজনেস গোলকে কেন্দ্র করে যদি কেউ স্ট্র্যাটেজি নেয় সেটাকে বলেছেন। ওকে, শাওন দাস। আর কেউ প্লিজ? ফাইজুল্লাহ কিছু বলতে চাচ্ছেন? স্যার কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি বলতে সাপোজ আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন গ্রামীণ ফোন। জি, গ্রামীণ ফোন একটা বড় কোম্পানি, তারা তো প্রাইমারি পাবলিকের সাথে বিজনেস করে, কিন্তু যখন কোনো কোম্পানির সাথে তারা বিজনেস করতে যায় তখন কোম্পানির জন্য সুবিধা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করে। এটা ওই হাবিব ভাই যেটা বললেন সে বোধহয় অফিস টু অফিস স্ট্র্যাটেজিটাই হচ্ছে এখানে বড় ব্যাপার, যে তারা আরেকটা বড় প্রতিষ্ঠানকে একসাথে চাচ্ছে। তো ওই প্রতিষ্ঠানের জন্য তাদের পরিকল্পনা যেটা নেওয়া হয় সেটা বোধহয় ওই কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিটা বলতে পারে। ওকে, এনিওয়ান? কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি মিনস স্যার আমি যেটা মনে করছি যে একটা লং টার্ম ধরে মার্কেটে টিকে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করে সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এবং সর্বশেষ আমি আপনার নামটা কি স্যার? বাবুতাস দাস না? ইয়েস স্যার। বাবুতাস দাস। আমি স্যারের কথায় একটু ফেরত আসি, এবং এর আগেও যিনি বলছিলেন শাওন দাস তার কথা, এবং হাবিব সাহেব উনি বলছিলেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইও বললেন। সো আমরা যে কথাগুলো পেলাম আপনাদের কাছ থেকে সেই কথাগুলোর একটু রিফ্লেকশন ঘটাতে চাই। কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি আসলে আমার বিজনেস টিকে থাকবে কি থাকবে না, আমি আসলে কোন লাইনে বিজনেস করব, কি আমি আসলে বিজনেস কোন মার্কেটে করব, তার মানে আমার অর্গানাইজেশনের যে ওভারঅল যে স্ট্র্যাটেজি, আমার অর্গানাইজেশনের যে লং টার্ম স্ট্র্যাটেজি, আমার অর্গানাইজেশনের যে হোলিস্টিক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে মূলত বলা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। সো এখানে মেইনলি যে বিষয়গুলো ফোকাস করা হয় সেটা হচ্ছে লং টার্ম গ্রোথ এবং সার্ভাইভাল ইস্যুস। আমার অর্গানাইজেশনের লং টার্ম গ্রোথ কেমন হবে, সেটা যে ডিসিশন মেকিং কিংবা যে প্রসেসের মাধ্যমে এইটার একটা টার্গেট নির্ধারিত হয়। আমার অর্গানাইজেশন সার্ভাইভ করবে কি করবে না, এইটা যে পদ্ধতির মাধ্যমে, যে প্ল্যানের মাধ্যমে, যে স্ট্র্যাটেজির মাধ্যমে মূলত এটা আমাদের কাছে আসে, সেটাকে মূলত বলা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। সো আমরা ওটা দেখি কি বলা হয়েছে। কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি বলতে বোঝানো হয়েছে কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজি, পুরো কোম্পানি ধরে, অর্থাৎ আমার অর্গানাইজেশন আরেকটা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেট করবে কি করবে না, এই যে সিদ্ধান্ত, এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিকে মূলত বলা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, যেটা মূলত ফোকাস করে কোম্পানি ওয়াইড, কিংবা যেটা মূলত ফোকাস করে যে আমার সার্ভাইভাল ইস্যুস, যেটা মূলত ফোকাস করবে আমার গ্রোথ ইস্যুস। এই সমস্ত মেজর ডিসিশন যেখানে নেওয়া হয়, যেটা মূলত টপ লেভেল থেকে, টপ মোস্ট লেভেল থেকে যে ডিসিশন গুলো নেওয়া হয় বা যে কৌশলগুলো নেওয়া হয়, সেটাকে মূলত বলা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। সো তিন ধরনের স্ট্র্যাটেজি, একটা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, একটি হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, আর একটি হচ্ছে ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। সো আমরা এই কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিকে আবার কয়েকটা ভাবে, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি বোঝার জন্য আমরা কয়েকটা ভাবে এটাকে সেগ্রিগেটেড করতে পারি বা বুঝতে পারি। তার ভিতরে একটি হচ্ছে রিস্ট্রাকচারিং, গ্রোথ এবং মেইনটেনেন্স। তিনটি ভাবে আমরা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিংবা ক্লাসিফাই কিংবা ক্যাটাগরি করতে পারি। তিনটি অপশনের ভিতরে একটি হচ্ছে রিস্ট্রাকচারিং, গ্রোথ, আর একটি হচ্ছে মেইনটেনেন্স। সো কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজির ভিতরে তিনটা অপশন, একটা রিস্ট্রাকচারিং, আর একটা গ্রোথ, আর একটা হচ্ছে মেইনটেনেন্স। এখন আমরা দেখব যে হোয়াট ইজ রিস্ট্রাকচারিং। রিস্ট্রাকচারিং কি বলা হচ্ছে? রিস্ট্রাকচারিং বলা হচ্ছে যখন আমি কখন আসলে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি নিই, আমি যদি দেখি যে আমার অর্গানাইজেশনের যে গোল আছে, যে টার্গেট আছে, আমার অর্গানাইজেশনের যে ভিশন কিংবা মিশন আছে, সেটা আসলে অ্যাচিভ হচ্ছে না, সেটা আসলে অ্যাচিভ হচ্ছে না,
অথবা আমার অর্গানাইজেশনের ভিশন এবং মিশন আমি সেট করতে চাই নতুন করে, ফিউচার ফোরকাস্টিং করে, সেটাকে আমরা বলছি কর্পোরেট স্ট্র্যাটেজি। যদি দেখি যে আমার যে ভিশন কিংবা মিশন কিংবা অবজেক্টিভ যেটা সেট করা আছে এইটা আসলে অ্যাচিভ হচ্ছে না, তখন আমাদেরকে যে কাজটি করতে হয় যে হয়তোবা আমার ভিশন মিশন অ্যাচিভ করার ক্ষেত্রে আমার ওয়েটা হয়তোবা ঠিক নাই, আমার পদ্ধতিটা অথবা ঠিক নাই, আমার চলার পথটা হয়তোবা ঠিক নাই। যদি এরকম হয় তাহলে আমরা যে কাজটি করি, আমরা তখন আমাদের এই পদ্ধতিগুলোকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, একটু রিস্ট্রাকচারিং করার চেষ্টা করি, একটু রি-ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করি। সো এই যে আমার গোল কিংবা টার্গেট অ্যাচিভ হচ্ছে না, যখন অর্গানাইজেশনের ওভারঅল গোল যখন টার্গেট অ্যাচিভ হচ্ছে না কিংবা গোল অ্যাচিভ হচ্ছে না, তখন আমরা যে স্ট্র্যাটেজি নেই সেটাকে বলা হচ্ছে রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি কিংবা রি-ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজি বলতে পারি। মূলত কি জন্য? যাতে করে আমার গোলটাকে যেন আমি অ্যাচিভ করতে পারি। সো এই জন্য বলা হচ্ছে রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি when an organization is not achieving its goal, whether these goals are business goals of profitability or social goals helping rehabilitate, corporate strategy become one of trying to deal with the problem. যখন আমি দেখি যে আমার বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস গোল অ্যাচিভ হচ্ছে না কিংবা সোশ্যাল গোল অ্যাচিভ হচ্ছে না, ঠিক তখনই মূলত কর্পোরেট থেকে, কর্পোরেট মানে হচ্ছে টপ লেভেল থেকে আমার ওয়ে আউটটা করে দেওয়ার জন্য আবার রিস্ট্রাকচার করা হয় কিংবা রি-ইঞ্জিনিয়ারিং করা হয়। সেই স্ট্র্যাটেজিকে আমরা বলার চেষ্টা করছি রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজির ভিতরে নাম্বার 1। এই রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি যখন আমি গোল অ্যাচিভ হচ্ছে না, টার্গেট ফুলফিল হচ্ছে না, এটা আবার কয়েকটা উপায়ে হয়, কয়েকটা পদ্ধতিতে এই রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজিকে আমরা করে থাকি। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি। টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি, যখন আমি দেখছি যে আমার গোল অ্যাচিভ হচ্ছে না, ঠিক তখনই আমরা বিভিন্ন ওয়েতে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমরা রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি করি। তার ভিতরে একটি পদ্ধতিতে আমরা করে থাকি, সেটার নাম হচ্ছে টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি। সে টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি কি? টার্ন অ্যারাউন্ড শব্দটার মিনিংটা বুঝলে আমরা বুঝতে পারি। যেমন ছোটবেলায় বা এখানে ডিফেন্সের কেউ আছেন, আমরা যেমন ডিফেন্সে কিংবা ছোটবেলায় যখন আমরা পিটি প্যারেড করেছি, স্কুলে অ্যাসেম্বলিং করেছি কিংবা স্কাউটে অ্যাসেম্বলিং করেছি, আমাদেরকে বলা হতো সোজা চলো, আমরা সোজা চলতাম। বামে ঘুর, আমরা বামে ঘুরতাম। ডানে ঘুর, ডানে ঘুরতাম। আবার বলা হতো কখনো কখনো যে উল্টা ঘুর, বলা হতো কিনা স্যার? বলা হতো এক্স্যাক্টলি অ্যাবাউট টার্ন। এই যে তার মানে আমার স্ট্র্যাটেজির ক্ষেত্রেও এরকম কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সো টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি বলা হচ্ছে যখন আমি দেখব আমার অর্গানাইজেশনের গোল অ্যাচিভ হচ্ছে না, তার মানে বুঝতে হবে হয়তো বা আমি যে পদ্ধতিতে যাচ্ছি সেই পদ্ধতিটা আসলে ঠিক নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে টোটাল উল্টা ঘুরে আসতে হবে। সো কখনো কখনো যদি আমরা দেখি যে আমার গোল অ্যাচিভ হচ্ছে না, তাহলে কখনো কখনো আমরা যে পদ্ধতিতে, যে ওয়েতে আমরা আগাচ্ছিলাম সেই ওয়েতে না গিয়ে ঠিক উল্টা, কত ডিগ্রি, এটা উল্টা হলে কত ডিগ্রি হবে? ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ফেরত আসতে হবে। এরকম যদি কোনো স্ট্র্যাটেজি নেই আমরা, সেই স্ট্র্যাটেজিকে বলছি টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি। যেমন আপনারা জানেন, এই যেমনটা আমি আসলে একটা কেস স্টাডি দিতে চেয়েছিলাম আপনাদের কাছে। আপনাদের কাছে বই আছে? About স্যার 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, 180 ডিগ্রি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের কাছে কি বই আছে স্যার? বই রাখতে হবে। আমার ক্লাসের সময় যদি পারেন বইটা রাখবেন। ওকে, যদি পারেন বইটা রাখবেন। আমি পেজ নাম্বার 9 নম্বর পেজ আপনি ওপেন করতে বলেছি, আপনাকে একটু রিকোয়েস্ট করছি একটু ওপেন করবেন। হ্যালো, জি স্যার। স্যার বইয়ে স্ট্র্যাটেজিক স্যার 2 প্রকার দেয়া আছে, কর্পোরেট আর বিজনেস। জি জি, আর আপনার শীটে তো মেবি স্যার 3 প্রকার দিয়েছে স্যার। কর্পোরেট এবং বিজনেস। জি স্যার। আচ্ছা, নো প্রবলেম। কি বইতে? জি স্যার। না, আরেকটা স্ট্র্যাটেজি দেওয়া আছে, স্টেবিলিটি স্ট্র্যাটেজি দেওয়া আছে। আচ্ছা, স্টেবিলিটি স্ট্র্যাটেজি দেওয়া,
না স্যার নেই স্যার, আমার 8 পৃষ্ঠার মধ্যে স্ট্র্যাটেজিক টাইপসে স্যার 2 প্রকার দিয়ে আছে, কর্পোরেট আর বিজনেস। কত নম্বর পেজ বলছেন আপনি? 8 নম্বর পেজ স্যার, 8। 8 নম্বর পেজ, 9 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 11 নম্বর পেজে আসেন। জি স্যার আসছে। পেয়েছেন? জি স্টেবিলিটি পেয়েছেন? জি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সো আপাতত আমি যে সময় বই বের করতে বলবো ঠিক সেই সময় বের করেন, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। সো আমি পেজ নাম্বার 9 নম্বর পেজ আমি বের করার জন্য অনুরোধ করছি, এবং 9 নম্বর পেজে শেষে একটা বক্স আছে দেখেন, HR প্ল্যানিং টুডে 1.1 টার্ন অ্যারাউন্ড এট ম্যাকডোনাল্ড। স্যার পাইছি স্যার। পেয়েছেন? পাইছি স্যার। একটু পড়েন, জি, ছোট্ট পেয়েছি। মানে 2-3 মিনিট লাগবে হয়তো, বা একটু সবাই চেষ্টা করেন বলা। যাদের কাছে বই নেই তারা একটু পরে জানতে পারবেন এই সম্পর্কে, বাট যাদের কাছে বই আছে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু 2-3 মিনিট পড়েন। বা স্ট্র্যাটেজি সাবজেক্টটা আছে এমন যে আপনি আপনার সামনে ম্যাটেরিয়াল থাকলে সুবিধা হবে, বিশেষ করে স্ট্র্যাটেজি বোঝার জন্য। এরপরে ফাংশনে যখন চলে যাব তখন এগুলো না হলেও চলবে। সো আমরা এটা একটু পড়বো, ছোট্ট একটা কেস, এটা সবাই পড়বো একটু। স্যার আমরা কি পড়তে পেরেছি স্যার, যাদের কাছে বই আছে? স্যার পেরেছি। ওকে, শারমিন একটু বলবেন কি বলা হয়েছে এই ছোট্ট কেসটাতে?
স্যার ছোট্ট কেসটাতে ম্যাকডোনাল্ডস এর যে একটা ভালো কি বলবো প্রফিট এবং সেল ছিল সেটা কিভাবে হচ্ছে পড়ে যায় 2003-তে, এবং সেখানে প্রফিট কিভাবে কত পার্সেন্ট পড়ে যায় এবং সেল কত পার্সেন্ট পড়ে যায় সেটা বলা হয়েছে। এবং ওই জায়গা থেকে ওই ম্যাকডোনাল্ডস যখন উঠে এসছে 2011-এ, এই মাঝের যে 7টা কিংবা 6টা বছর, এই 6টা বছরে তাদের কোন কোন জায়গায় তারা অ্যাটেম্প নিয়েছে ওটাকে ডেভেলপ করার জন্য কিংবা লং রান প্ল্যানের জন্য, সেখানে 3টে অ্যাটেম্পের কথা বলা হয়েছে, যেখানে তারা মার্কেটিং এর যেমন মেকিং ফুড মানে হেলদিয়ার ফুডের ব্যাপারে চিন্তা করেছে, স্ন্যাক্স র্যাপের ব্যাপারে চিন্তা করেছে যেটা তারা কাস্টমার নিয়ে যেতে পারে এট এ টাইম, মানে রিয়েল ফুড ফ্রুটস নিয়ে তারা স্মুদি করেছে, যেটা কিনা অনেকটা যে রিয়েল টাইম স্মুদি মেকিং এ আমরা অনেক সময় রোড সাইড মানে স্ট্রিট ফুড হিসেবে দেখি। কুকিং ফ্রি ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যাটেম্প নিয়েছে, মোবাইল অ্যাপ বের করে যাতে কাস্টমার ক্যালকুলেট করতে পারে নিউট্রিশনের ব্যাপারে, এটা একটা অ্যাটেম্প ছিল। আর একটা অ্যাটেম্প নিয়েছে যে কান্ট্রি ওয়াইজ ওই কান্ট্রিতে রিজনাল ফুডের যে মানে পছন্দের যে খাবারগুলো, ওই যে কয়েকটা কান্ট্রিতে তারা স্পেশাল কিছু মেনু তারা হচ্ছে এস্টাবলিশ করেছে, ইন্ডিয়াতে, সাউথ কোরিয়াতে, দেন হচ্ছে মিডল ইস্টে, ইসরায়েলে। এরপরে তারা থার্ড যেটা করেছে সেটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডস ম্যাক কফি এনেছে তারা 2019-এ, যেটা তাদের একটা ডাইভার্সিটি, থার্ড অ্যাটেম্প অফ ডাইভার্সিটি, এবং বারবিকিউ জিনিসটা তাদের এখান থেকে এসছে। এবং দেখা গিয়েছে যে 2011 সালে কাস্টমার বেজ একটা চিপোলেট বারবিকিউ তারা এস্টাবলিশ করে। ফাইনালি দেখা যায় যে এতগুলো অ্যাটেম্পের পর তারা ম্যাকডোনাল্ডের বিভিন্ন আইটেমের উপরে মনে হয় খুব সম্ভবত আমার আইডিয়া রিসার্চ করে তারা একটা লো প্রাইস বের করে। দেন হচ্ছে যে এই কোম্পানিটা জুলাই 2011-এ এসে হাইয়েস্ট সেল রেকর্ডে এসে পৌঁছায়। এটা আমার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম প্রত্যেকটা পয়েন্টই আপনি মোটামুটি আউট করেছেন এবং বলার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ শারমিন আপনাকে। আপনি একদম যথার্থই বলেছেন যে ম্যাকডোনাল্ডস আসলে তাদের 2003-তে যখন দেখলো তাদের যে বিজনেস গ্রোথ, এই গ্রোথ আসলে নিচের দিকে যাচ্ছে, ডাউন কার্ভের দিকে যাচ্ছে, পরবর্তীতে তারা চিন্তা করলো যে আমার এই বিজনেস গ্রোথটাকে যে ওয়েতে আসলে আমি চালাচ্ছি, ম্যাকডোনাল্ডস আগে তার সিম্পলি তার যে মেনু ছিল সেই মেনুটা প্রোভাইড করতো কাস্টমারের কাছে, বাট তারা দেখলো যে আসলে আমার গ্রোথ হচ্ছে না, বরং আবার লসের দিকে যাচ্ছি। তখন আসলে ম্যাকডোনাল্ডস এর টপ লেভেলে তারা চিন্তা করলো যে আমাকে এখন রিস্ট্রাকচারিং করতে হবে। সো রিস্ট্রাকচারিং করার জন্য তারা যে পদ্ধতিটা বেছে নিল সেই পদ্ধতির নাম মূলত হচ্ছে টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে আমি আগে যে পদ্ধতিতে, আগে যে ওয়েতে চলছিল, ট্র্যাডিশনাল ওয়েতে চলছিলাম, এই ট্র্যাডিশনাল কিংবা ক্লাসিক্যাল যে ওয়েতে যে আমি বার্গার দিব, বার্গার গ্রহণ করে মানুষ চলে যাবে, তো এইটাতে খুব বেশি কাজ হচ্ছিল না। পরবর্তীতে তারা 3 ধাপে মূলত এই কাজটি করেছে, মূলত 4টা ধাপ মেইনলি তারা কাজ করেছে। তারা দেওয়ার চেষ্টা করেছে, যেটা শারমিন বলছিলেন যে বিভিন্ন ভাবে তারা এই কাজগুলো করার চেষ্টা করেছে। কখনো কখনো তারা কান্ট্রি ওয়াইজ তারা ফ্লেভার কিংবা ইনগ্রেডিয়েন্টস নেওয়ার চেষ্টা করেছেন, কখনো কখনো দেখা গিয়েছে তারা ম্যাকডোনাল্ডস বার্গার সাথে বা তার আইটেমের সাথে তারা কফি অ্যাড করেছেন। এবং ফাইনালি আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে তারা এটা লো কস্ট প্রোভাইড করেছে, যে ইকোনমিক রিসার্চ করে তারা দেখেছে, বিশেষ করে 2008-এ যখন ইকোনমিক মেল ডাউন হলো, ওয়ার্ল্ড ওয়াইড যখন ইকোনমিক রেসেশন হলো, আপনাদের জানা আছে নিশ্চয়ই, যখন অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, তখন তারা এই এক ধরনের লো প্রাইস তারা প্রোভাইড করে তারা কিন্তু আলটিমেটলি তখনকার সময়ে অল্প দাম কমিয়েও কিন্তু তারা অনেক লাভবান হয়েছিল। সো এইটা ছিল মূলত 2013-এ যে 2003-তে তাদের যে অবস্থা ছিল সেটা তারা রিভাইভ করলো কোথায় এসে, 2011-এ এসে, এবং সেই রিভাইভটা ছিল প্রায় 30%, তারা যে শেয়ার যেটা সেটা তারা কিন্তু তারা লাভ করলো। এবং এইটা শুধুমাত্র হয়েছে তাদের যে ওয়েটা ছিল, যে ওয়েতে তারা চালাচ্ছিল সেই ওয়েটাকে তারা রিস্ট্রাকচার করলো, এবং রিস্ট্রাকচার ছিল টার্ন অ্যারাউন্ডের মতন, টোটাল উল্টা দিকে চলে আসার মতন। কারণ ম্যাকডোনাল্ডস এর প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস কখনো এইভাবে তাদের স্ট্র্যাটেজি তারা চেঞ্জ নিয়ে আসে নাই। সো এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম এই কেস স্টাডি থেকে যে কখনো কখনো যদি আমার গোল যদি অ্যাচিভ না হয় কিংবা টার্গেট যদি অ্যাচিভ না হয়, আমাকে কখনো কখনো
উল্টা দিকে ঘুরতে হবে, যে পদ্ধতি চলছে সেই পদ্ধতি বাদ দিয়ে নতুন কিছু ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে। এই ডাইমেনশনটাকেই বলা হচ্ছে বা এই পদ্ধতিটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি অফ রিস্ট্রাকচারিং। এরপরে হচ্ছে ডাইভার্সিটিউড। ডাইভার্সিটিউডে বলা হচ্ছে যদি কখনো কখনো এরকম হতে পারে, এখানে বলা হচ্ছে রিফার্স টু স্পিনিং অফ এ বিজনেস অ্যাজ এ ফিনান্সিয়ালি অর ম্যানেজারিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি অর সেলিং ইট আউট। তো যেহেতু আমার গোল অ্যাচিভ হচ্ছে না, আমার মেইন কথা সবসময় থাকছে কিন্তু when an organization is not achieving its goal, যখন আমার টার্গেট অ্যাচিভ হচ্ছে না কিংবা গোল অ্যাচিভ হচ্ছে না, ঠিক তখনই আমরা কখনো কখনো ডাইভার্সিটিউড করি। ডাইভার্সিটিউড করা মানে কি, ধরেন যে একটা অর্গানাইজেশন সে কি করে, সে ফার্মাসিউটিক্যালস বিজনেস করে, তার অনেকগুলো সাইড লাইন আছে, সেক্টর কনসার্ন আছে, কিংবা বলবো যে প্রোডাক্ট লাইন আছে। যেহেতু সে ভালোভাবে বিজনেস করতে পারছে না, তাহলে কি করতে হচ্ছে, তার গোল হয়তো অ্যাচিভ হচ্ছে না, তাহলে সে কি করলো, একটা সিস্টেমকে কিংবা একটা ইউনিটকে সে স্পিনিং অফ করে দিল। স্পিনিং অফ মানে এটাকে সেল আউট করে দিল। যদি এই সেল আউট করে দেওয়ার মাধ্যমে যদি দেখা যায় যে না তারা লাভবান দিকে যাচ্ছে এবং আলটিমেট তাদের গোলকে অ্যাচিভ করতে পারছে, তাহলে সেই স্ট্র্যাটেজিকে বলা হচ্ছে ডাইভার্সিটিউড স্ট্র্যাটেজি। ওকে, আমরা আর সামনে আগাই। এবার লিকুইডেশন। লিকুইডেশন কি বলা হচ্ছে, দ্য টার্মিনেশন অফ এ বিজনেস অ্যান্ড সেল ইটস অ্যাসেটস। আমি টোটাল একটা বিজনেসকে আমি টার্মিনেট করে দেব। টোটাল একটা বিজনেসকে আমি কি করব, টার্মিনেট করে দেব। এটা কি জন্য হয়, সাধারণত দেখা যায় যখন কোনো প্লান্ট, কোনো ইউনিট যদি ক্লোজ করা হয়, সেখান থেকে মূলত এমপ্লয়ীদেরকে রিলিজ দেওয়া হয়। এমপ্লয়ীদেরকে যে আমরা গোল্ডেন হ্যান্ডশেক করি, এই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে, কিংবা তার যে সমস্ত অ্যাসেটস আছে সেই অ্যাসেটস গুলোকে বিক্রি করে দেওয়া হয়। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলবো যে রিস্ট্রাকচারিং। কেন রিস্ট্রাকচারিং? যতদিন আমি টিকিয়ে রাখবো, আমি যদি এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আলটিমেটলি শুধুমাত্র লসই যাচ্ছে। প্রতিনিয়ত আমাকে অথবা লস গুনতে হবে। আমি দেখছি যে আমার আর কোনো মার্জিন নাই, আর কোনো প্রফিট নাই, আর কোনো রেভিনিউ আসছে না ঠিক উল্লেখযোগ্যভাবে, তখন উচিত হচ্ছে আমার ম্যান পাওয়ার গুলোকে রিলিজ করে দেওয়া, কিংবা ওই ইউনিটটাকে সেল করে দেওয়া, কিংবা ওই অ্যাসেট গুলোকে বিক্রি করা, যদি কোনো সম্ভাবনা না থাকে, আর কোনো সম্ভাবনা না থাকে। সেটাকেও আমরা বলছি রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি। এবং ফাইনালি যেটা হয়ে থাকে সেটা ব্যাংক্রাপ্টসি। আমার ক্রেডিটর যদি আমার কাছে খুব বেশি পরিমাণ বলবো যে কি বলা যায়, এটা ক্রেডিটরের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায়, ক্রেডিটের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায়, আমার আর কোনো ক্যাপাসিটি নাই, তখন মূলত ব্যাংক্রাপ্টসি হয়ে যায়। আর এই ব্যাংক্রাপ্ট সাধারণত কোম্পানি নিজে নিজে করতে পারে না, কোম্পানি নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করতে পারে না। ব্যাংক্রাপ্টসি বাংলা হচ্ছে দেউলিয়াত্ব, এটা ঘোষণা করতে পারে না, বরং একটা ট্রাস্ট কিংবা একটা বডি থাকে, কন্ট্রোলিং বডি থাকে। সেই কন্ট্রোলিং বডি মূলত তার পোর্টফোলিও অ্যানালাইসিস করে, তার অর্গানাইজেশনের হেলথ চেক আপ করে তাকে ব্যাংক্রাপ্টসি ঘোষণা দেয়। এবং শুধু এটা হয় না, ঘোষণা দেওয়ার পর তার কাছে যে সমুদায় অর্থ আছে, কিংবা তার কাছে যে সমুদায় অ্যাসেট গুলো আছে, ফিজিক্যাল অ্যাসেট, এটা হতে পারে ল্যান্ড, মেশিনারিজ, অন্যান্য যে সমস্ত কিছু আছে, এইগুলো সে ওই ট্রাস্ট তার কাছ থেকে গ্রহণ করে, কিংবা কন্ট্রোলিং বডি তার কাছ থেকে তার আয়ত্তে নিয়ে আসে। আয়ত্তে নিয়ে আসার পরে এটা সেল আউট করে দেওয়ার পরে তার ক্রেডিটরে সে ঋণ পরিশোধ করে। সো এইভাবেও আমরা রিস্ট্রাকচারিং এই স্ট্র্যাটেজিকে ফলো করতে দেখি। মূলত এই প্রথম তিনটি, টার্ন অ্যারাউন্ড, ডাইভার্সিটিউড এবং লিকুইডেশন, এইগুলো মূলত অর্গানাইজেশন তার নিজের আয়ত্তেই করতে পারে, নিজের বলয়েই করতে পারে। লাস্ট অন ব্যাংক্রাপ্টসি, এইটা আসলে অর্গানাইজেশন আর করা কিছু থাকে না, তখন আসলে থার্ড পার্টি কিংবা কন্ট্রোলিং বডি যারা থাকে, রেগুলেশন বডি যারা থাকে, তারাই মূলত এই কাজগুলো করে থাকে। সো এই ছিল মূলত রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজির ক্যাটাগরি। এইভাবে মূলত রিস্ট্রাকচারিং স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করতে দেখি বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন সময়। নাম্বার 1, তাহলে আমরা কর্পোরেট স্ট্র্যাটেজিকে তিনটা ভাবে দেখছি। একটা হচ্ছে রিস্ট্রাকচারিং, একটা হচ্ছে গ্রোথ, আর একটা হচ্ছে মেইনটেনেন্স। তো সেই রিস্ট্রাকচারিং কে আমরা আবার 4টি উপায়ে দেখছি: টার্ন অ্যারাউন্ড, ডাইভার্সিটিউড, লিকুইডেশন, ব্যাংক্রাপ্টসি।
আমি আজকের ক্লাসটাকে সবাইকে একটু স্টার চিহ্ন দিয়ে রাখতে বলবো। স্টার চিহ্ন আপনার নোটবুক কিংবা নোট খাতা যেখানে আছে কিংবা বই, এই সমস্ত জায়গায় আপনি একটু স্টার চিহ্ন দিয়ে রাখবেন এবং অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখবেন ফর ইওর এক্সাম পারপাস। ওকে, এরপরে আমরা যাব, রিস্ট্রাকচারিং শেষ করলাম, এরপরে আমরা যাব মূলত গ্রোথ স্ট্র্যাটেজি। গ্রোথ স্ট্র্যাটেজি, সো গ্রোথ স্ট্র্যাটেজি কি? গ্রোথ স্ট্র্যাটেজি হচ্ছে, এখানে বলা হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি রিফার্স টু গ্রোথ ইন রেভিনিউ, সেলস, মার্কেট শেয়ার, কাস্টমার অর্ডার এন্ড সো অন। সো আপনি দেখলেই বুঝতে পারছেন গ্রোথ টার্মটা, এই টার্মিনোলজিটাই বলে দিচ্ছে যে আসলে কি, এটা আসলে কি। সো আমি অর্গানাইজেশনের মার্কেট শেয়ার বাড়াবো কি বাড়াবো না, এটা নিশ্চয়ই ডিসিশন হবে টপ লেভেল থেকে। আমি অর্গানাইজেশন, আমার বিজনেস এখন বাংলাদেশের 40টা জেলায় চলছে, আমি আগামী 2 বছরের ভিতরে আমার বিজনেস বাংলাদেশের 64টি জেলায় এক্সপান্ড করব কি করব না, এটা নিশ্চয়ই ডিসিশন হবে টপ লেভেল থেকে। আর টপ লেভেলের স্ট্র্যাটেজি মানে হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। সেই কর্পোরেট লেভেলের স্ট্র্যাটেজির একটি স্ট্র্যাটেজি যদি আমি অর্গানাইজেশনের এক্সপানশন যদি করি, তাহলে অবশ্যই একটি স্ট্র্যাটেজি হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। তো সেই কথাটি বলার চেষ্টা করা হচ্ছে যে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজির নাম্বার 2 হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। নাম্বার 2 হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। এখন এই গ্রোথ স্ট্র্যাটেজি আবার 3টা ভাবে সাধারণত হয়ে থাকে, 3টি উপায়ে সাধারণত গ্রোথ স্ট্র্যাটেজিটা কাজ করে থাকে। একটি হচ্ছে ইনক্রিমেন্টাল গ্রোথ। ইনক্রিমেন্টাল গ্রোথ, সো ইনক্রিমেন্ট শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে গ্রোথটা কেমন। ইনক্রিমেন্ট দিয়েই শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে গ্রোথটা কেমন। কেমন সেটা? ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি? স্যার বাড়তে থাকবে স্যার, একটির পর একটি, তাই না? ড্রাস্টিক করে দেনা, মাল্টিপল না, একটা পূরণ হলে আরেকটা, একটা পূরণ হলে আরেকটা, ড্রাস্টিক হইতে না। তার মানে একটা পূরণ হলে আর একটা, মূলত এইভাবে একটার সাথে একটার সাথে একটার সাথে। আমি যদি এইভাবে বলার চেষ্টা করি যে আমি চিটাগাং, ঢাকা থেকে আমি চিটাগাং রিজিয়নকে আমি কাভার করব, তাহলে কি করতে হবে আমাকে? ঢাকা থেকে আমাকে প্রথমে কুমিল্লা থেকে অথবা ফেনী, তারপরে চিটাগাং, তারপরে চিটাগাং রিজিয়ন, আমি এইভাবে মূলত যাব। আমার এইভাবে মূলত যাওয়াটার পথ প্রশস্ত হবে। এটাকে মূলত বলা হচ্ছে ইনক্রিমেন্টাল গ্রোথ, যেটাকে এখানে বলা হয়েছে এক্সপান্ডিং দ্য ক্লায়েন্ট বেস। আমি কি কি উপায় করতে পারি আমার গ্রোথটাকে? আমি ক্লায়েন্ট বেস যেটা আছে সেটাকে এক্সপান্ড করতে পারি। ইনক্রিজিং দ্য প্রোডাক্ট, সো আমার মার্কেটে ধরেন যে আমি প্রথমে যখন মার্কেটে নেমেছিলাম তখন তো 5টা প্রোডাক্ট ছিল, আমি 5টা প্রোডাক্ট নিয়ে মার্কেটে ছিলাম। 5টা প্রোডাক্ট আমার চলছে, মার্কেটে চলছে, রিসিভাররা কিংবা ক্লায়েন্টরা, কাস্টমাররা এটা গ্রহণ করছে। আমি এখন কি করলাম, যে সবগুলোতে কিংবা যে আউটলেটে আমার প্রোডাক্ট আমি রাখি কিংবা প্রোডাক্ট আমি দেই, সেই প্রোডাক্ট সেই সমস্ত শপে এবং সেই সমস্ত বলবো যে মার্কেটে বা সেই সমস্ত আউটলেটে আমি আরো 2টা প্রোডাক্ট আমি নতুন করে দেওয়া শুরু করলাম। এই যে আরো 2টি প্রোডাক্ট আমি নতুন করে প্রোভাইড করা শুরু করলাম, তার মানে কিন্তু আমার অন কাইন্ড অফ ইনক্রিমেন্টাল গ্রোথ হচ্ছে। যেখানে 5টা চলতো সেখানে এখন 7টা চলবে। এভাবে আস্তে আস্তে আমার প্রোডাক্ট লাইনকে আমি বাড়ানোর চেষ্টা করছি। এরপরে বলা হচ্ছে চেঞ্জিং দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস। সো আমি আগে হয়তো বা ম্যানুয়ালি ডিস্ট্রিবিউট করতাম, আগে হয়তো বা আমি সরাসরি ডিলারের মাধ্যমে আমি ডিস্ট্রিবিউট করতাম, এখন আমি ডিলার না, আমি এজেন্টও নিয়োগ দিয়েছি। আগে হয়তো বা আমি হেড অফিস থেকে নিয়ন্ত্রণ করতাম, এখন শুধুমাত্র হেড অফিস না, আমি সরাসরি ফিল্ডে কাউকে ফ্রাঞ্চাইজ দিয়ে দিয়েছি। এই যে নেটওয়ার্ক, আমার প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে নেটওয়ার্ক বাড়ালাম আমি, এটাকেও বলা হচ্ছে ইনক্রিমেন্টাল গ্রোথ। এরপরে ইউজ অফ টেকনোলজি, এটা তো আপনারা জানেন যে আগে হয়তো ম্যানুয়ালি করতাম, এখন আমি টেকনোলজি অ্যাপ্লাই করছি। আগে প্রমোশন করতাম আমি শুধুমাত্র টিভিসি দিতাম, এখন আমি সোশ্যাল মিডিয়াতেও এটা অ্যাপ্লাই করছি, ইভেন আমি অন্যান্য মিডিয়াতেও আমি অ্যাপ্লাই করছি। সো এইভাবে মূলত যে সমস্ত গ্রোথ এনশিওর করা হয় সেটাকে বলা হয় ইনক্রিমেন্টাল গ্রোথ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রোথ। এটা আপনারা সবাই জানেন। তার মানে আমি আমার বাংলাদেশ থেকে বের হয়ে, অর্থাৎ আমার ন্যাশনাল বাউন্ডারি থেকে বের হয়ে যখন আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে যাব, সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রোথ। সো বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল রিনাউন্ড হয়েছে। 2-একটা নাম বলেন তো স্যার, দেশ এবং দেশের বাইরে।
প্রাণ স্যার স্যার একে স্টিল ইউনিলিভার স্যার, ইউনিলিভার। ইউনিলিভার তো আমাদের দেশের না ভাই, আমি বলছি বাংলাদেশের লোকাল কোম্পানি যারা ন্যাশনাল বাউন্ডারি থেকে বাইরে গিয়েও বিভিন্ন দেশে বিশ্বের, হ্যাঁ আবুল খায়ের স্টিল, ওকে। আর স্কয়ার ফার্মা স্যার, স্কয়ার ফার্মা কোন দেশে, কোন কোন দেশে যায়? স্যার বিভিন্ন দেশে যায় স্যার। আরএফএল, প্রাণ প্রাণ প্রাণ। ওকে, তার মানে আপনাকে চিন্তা করতে হবে আগে। দেখেন আমরা অনেক এক্সাম্পল দেই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি ন্যাশনাল লেভেলে পুরোপুরি কি টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, আমার যে ডিজায়ার সেটা অ্যাচিভ করতে পেরেছি কিনা। শুধু আমি দেশে প্রোডাক্ট প্রডিউস করলাম, দেশের একটা পার্টি কিংবা একটা পোর্শন গ্রহণ করলো, আর কোনো পিপল গ্রহণ করলো না, আর কোনো সাইড গ্রহণ করলো না, আমি সরাসরি এক্সপোর্ট করলাম, এটাকে আমি ইন্টারন্যাশনাল গ্রোথ বলবো কিনা? এটাকে ইন্টারন্যাশনাল গ্রোথ বলবো কিনা? এটাকে সাধারণত ইন্টারন্যাশনাল গ্রোথ বলা হয় না। ইন্টারন্যাশনাল গ্রোথ তখনই হবে যখন ন্যাশনাল মার্কেটে আমার ডিজায়ার্ড আউটকাম আমি পাচ্ছি। ন্যাশনাল মার্কেটে বা ন্যাশনাল সেগমেন্টে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাচ্ছি। এখন যেহেতু আমি আমার বিজনেসকে এক্সপান্ড করতে চাই, আমি গ্রোথ চাই, সো ন্যাশনাল বাউন্ডারি আমি এখন ক্রস করবো, ক্রস করে আমি এখন ইন্টারন্যাশনাল দিকে যাবো। এটাকে বলা হয় মূলত ইন্টারন্যাশনাল গ্রোথ। আমার কথা বুঝতে পেরেছি স্যার? আমার ন্যাশনাল মার্কেটে আমার ডিজায়ার আছে, বাট আমি প্রোভাইড করতে পারছি না, কিংবা অন্যরা গ্রহণ করে আছে, এখানে অন্যরা জুড়ে আছে, সেটা হতে পারে আপনার গ্রোথ হচ্ছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল গ্রোথ এভাবে বলা যাবে না। এর ফিলোসফি হচ্ছে ন্যাশনাল লেভেলেও আমার প্রোডাক্ট অনেক চলছে, আমার যথেষ্ট পরিমাণে আমার গ্রোথ আছে এবং আমার টার্গেট ফুলফিল হচ্ছে, তারপরে যদি আমি কোনো গ্রোথ চাই, সেটা হচ্ছে ন্যাশনাল বাউন্ডারি পার হয়ে আমি ইন্টারন্যাশনাল গ্রোথের দিকে যাব। ওকে, নেক্সট হচ্ছে মার্জার এন্ড অ্যাকুইজিশন। সো গ্রোথ চাইলে কখনো কখনো আমরা যে কাজ করি, দুটি কোম্পানি একসাথে হয়ে আমরা মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করি। দিস ইজ কল্ড মার্জার। খেয়াল করেন, আমরা আবার বলি, দুটি কোম্পানি যখন আমরা চেষ্টা করি যে আমরা চিটাগং এর মার্কেটটা আমরা ধরবো, ধরেন যে কোনো কোম্পানি চিন্তা করলো কোনো কোম্পানি চিটাগং এর মার্কেট আমরা ধরবো, তাহলে একা যদি আমি যাই তাহলে চিটাগং টোটাল মার্কেটটাকে আমরা ক্যাপচার করতে পারছি না। তাহলে কি করব, আমি আর একজনকে সাথে করে নিব, সাথে করে নিয়ে আমরা যৌথ আয়োজনে, যৌথ উদ্যোগে, জয়েন্ট ভেঞ্চারে আমরা যদি চিটাগং মার্কেটে ধরতে পারি, সেটাকে বলা হচ্ছে মার্জার। আমার বিজনেস কিন্তু এক্সপান্ড হচ্ছে, গ্রোথ হচ্ছে। আর অ্যাকুইজিশন কি, হয়তোবা চিটাগং এ একটা কোম্পানি ছিল, হয়তোবা চিটাগং এ একটা রানিং কোম্পানি ছিল যারা চিটাগং বেসড কাজ করতো। সো আমার ওখানে কোনো বিজনেস নাই, আমি কি করব, আমার আছে কি স্যার, আমার আছে মোটা গাল আছে। গাল মানে কি, এই যে চেয়াল আছে, আমার চেয়াল আছে। সো আমি যে কোনো পর্যায়ে আমি চিটাগং এর ছোট কোম্পানিকে আমি গিলে খেয়ে ফেলবো। গিলে খেয়ে তার যে এক্সপিরিয়েন্স, তার যে ম্যান পাওয়ার, তার যে রিসোর্স, তার যে মার্কেট, সবকিছু আমি গ্রহণ করবো। এটাকে বলা হয় অ্যাকুইজিশন। টোটালটাকে আমি টেক ওভার করে নিব। টেক ওভার করে নিয়ে তার কোনো অস্তিত্ব থাকবে না, বাট তার ম্যান পাওয়ার কিংবা রিসোর্স কিংবা এক্সপিরিয়েন্স আমি কাজে লাগাবো এবং আমি ওই মার্কেটে গ্রহণ করব। দিস ইজ কল্ড অ্যাকুইজিশন। মার্জার এবং অ্যাকুইজিশন নিয়ে আমরা পরে আরো বিস্তারিত পড়বো, আমাদের একটা চ্যাপ্টারই আছে। সো তিনটা উপায়ে আমরা মূলত গ্রোথটাকে এনশিওর করতে পারি, এটা ইনক্রিমেন্টাল গ্রোথ, ইন্টারন্যাশনাল গ্রোথ এবং মার্জার এবং অ্যাকুইজিশন। ওকে, গ্রোথ স্ট্র্যাটেজি শেষ আপাতত। এরপরে মেইনটেনেন্স স্ট্র্যাটেজি বা স্টেবিলিটি স্ট্র্যাটেজি। এক্সকিউজ মি স্যার, স্যার এটা কি মার্জার এন্ড অ্যাকুইজিশন হবে না মার্জ এন্ড অ্যাকুইজিশন হবে? মার্জার এন্ড অ্যাকুইজিশন, নট মার্জ। মার্জার বলতে স্যার আমরা কি বুঝতেছি তাহলে যে দুটো জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে, দুটো মিলে মার্জার, উভয়কে মার্জার বলছি? জি জি, দুটো উভয় মার্জ করছে একসাথে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, এরপরে মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে কি? মেইনটেনেন্স মানে হচ্ছে আমি যে অবস্থায় আছি ঠিক সেই অবস্থা থাকতে চাই। আমার গ্রোথেরও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমি এই পর্যায়ে মূলত যে কাজটি করতে চাই সেটা হচ্ছে আমার
মোটামুটি মার্কেটে আমার একটা পজিশন আছে, আমি এই পজিশনটাকে হারাতে চাই না, আমার আর গ্রোথের দরকার নেই, আমি এই পজিশনে থাকতে চাই, কন্টিনিউ করতে চাই, এটাকে মূলত বলা হয় মেইনটেনেন্স কিংবা স্টেবিলিটি স্ট্র্যাটেজি। তো সাধারণত এই পজিশনকে বলা হয় নিউট্রাল স্ট্র্যাটেজি, এটাকে বলা হয় অনেকে নিউট্রাল স্ট্র্যাটেজি, এটাকে অনেক নাম দিয়েছেন ডু নাথিং স্ট্র্যাটেজি, কোনো কিছু করবো না আমি স্ট্যাটাস কো বা স্ট্যাটাস কো যেটা বলা হয় এটাকে আমি মেইনটেইন করতে চাই। এর আরেকটি নাম হচ্ছে হারভেস্ট স্ট্র্যাটেজি, মূলত আমার মার্কেটে একটা অবস্থান তৈরি হয়েছে, আমি যত পারি এই অবস্থাকে টিকিয়ে রেখে মার্কেট থেকে আমি হারভেস্ট করতে চাই, আমার রেভিনিউ হারভেস্ট করতে চাই, মার্কেট শেয়ার আমি হারভেস্ট করতে চাই, কিংবা আমার ক্লায়েন্ট আমি হারভেস্ট করতে চাই। সো এই পর্যায়ে রেখে আমি আমার বিজনেসটাকে আমি রান করতে চাই, এটা লং টার্ম পিরিয়ডে আমি এনজয় করতে চাই, যেখানে আমি খুব বেশি হাই অ্যাম্বিশাস হব না, আবার আমার অবস্থানটাকে পড়ে দিতে দেব না। সো এই অবস্থানকে মূলত বলা হয় মেইনটেনেন্স স্ট্র্যাটেজি, অনেকে বলেন স্টেবিলিটি স্ট্র্যাটেজি, অনেকে বলেন ডু নাথিং স্ট্র্যাটেজি, অনেকে এর নাম দিয়েছেন হারভেস্ট স্ট্র্যাটেজি। বোঝা গেছে স্যার? খুবই ইন্টারেস্টিং স্যার, খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এক্স্যাক্টলি। সো অনেকে চায় এরকম, দেখবেন মার্কেটে অনেকে আছে, বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবলিক অর্গানাইজেশন গুলো এই স্ট্র্যাটেজি ফলো করে, পাবলিক অর্গানাইজেশন এই স্ট্র্যাটেজি ফলো করে। স্যার রেজাল্ট তো ভালো না স্যার, রেজাল্ট ভালো না, রেজাল্ট ভালো না, কিন্তু তো তাতে সমস্যা তো নাই। স্যার সিনিকল পার্টকল হ্যাঁ কর্পোরেশন সবগুলো খুব অবস্থা তো এই যেটা অবস্থা খারাপ, কিন্তু আমি বুঝছি, টপ লেভেলে যারা বুঝে থাকে তারা বুঝতে পারছে না। মার্কেটিং প্ল্যান, স্ট্র্যাটেজি, নিউ প্রোডাক্ট না আসাতে তো ধীরে ধীরে বসে গেছে। এক্স্যাক্টলি ভাই। সো হারভেস্ট স্ট্র্যাটেজিতে তারা চায় যে এখানে যা পাও এখন তুমি হারভেস্ট করে নাও, মার্কেট তোমার জন্য রেডি, তুমি এখন যা পারো তাই নিয়ে নাও। স্যার আমরা এটার নাম দিতে পারি পসা স্ট্র্যাটেজি। হ্যাঁ, এখন কতদিন আপনি মেইনটেইন করবেন, দিস ইজ দ্য বলবো যে ডিবেটেবল কোশ্চেন, কতদিন পর্যন্ত আপনি এই অবস্থা থাকবেন? অবশ্যই একটা লেভেলে আপনাকে অবশ্যই কিছু করতেই হবে। অনেক অর্গানাইজেশন এরকম আছে যে ঠিক আছে ভাই আমি যা আছি ভালো আছি, এই বেশ ভালো আছি, একটা কথা আছে না, এই বেশ ভালো আছি। সো এই বেশ ভালো আছি বেশি দিন থাকা যায় না, আর বর্তমান সময়ে আসলে এই স্ট্র্যাটেজিটা একেবারেই চলে না, বাট তারপরেও আমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাই আমাদের আশেপাশে, ইভেন আমাদের মধ্যেও এটা আছে, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি ভাই, আমি তো ঠিক আছে, আমি তো মোটামুটি বিবিএ এমবিএ করেছি, পিজিডিএইচআর করেছি, আমার আর পড়ালেখার দরকার নাই, আমি এই বেশ ভালো আছি। এরকম যদি স্ট্র্যাটেজি নেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে, কারণ আপনি হয়তো বা সার্টিফিকেট আর নেবেন না, কিন্তু আপনার যে পার্টনার, আপনার যে কলিগ, সে কিন্তু মনে করছে না, সে কিন্তু এটা ভাবছে না এই বেশ ভালো আছি, সে চিন্তা করছে আমাকে মার্কেটে কম্পিট করতে হলে আই হ্যাভ টু লার্ন সাম নিউ থিং, আই হ্যাভ টু লার্ন সাম অ্যাজাইল থিং। সো যখন সে অ্যাজাইল থিংস গুলোকে সে লার্ন করছে, আপনি বেশ ভাই এই বেশ ভালো আছি, আপনার গ্রোথ হচ্ছে, আপনার ইনক্রিমেন্ট হচ্ছে, এটা দিয়ে কোনো কাজ দিবে না। আলটিমেটলি একটা জায়গায় গিয়ে আপনি স্ট্যাটিক হয়ে যাবেন, আর আমি আসলে কম্পিটিশন থেকে পড়ে যাব। সো ইউ হ্যাভ টু লার্ন সাম নিউ অ্যাজাইল থিং রেগুলারলি। ওকে, কামিং টু দ্য পয়েন্ট, এরপর বিজনেস স্ট্র্যাটেজি। আমরা কর্পোরেট স্ট্র্যাটেজি শেষ করলাম, এখন আছে আমরা বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। সো বিজনেস লেভেল স্ট্র্যাটেজি কি? এটাকে বলা হচ্ছে মূলত অর্গানাইজেশনের যে কর্পোরেট স্ট্র্যাটেজি নিয়েছি, সেই কর্পোরেট স্ট্র্যাটেজি অর্থাৎ টপ লেভেলের যে স্ট্র্যাটেজি আমরা নিয়েছি, সেই টপ লেভেলের স্ট্র্যাটেজিকে বাস্তবায়ন করার জন্য ডিফারেন্ট ইউনিটস, ডিফারেন্ট পার্টস অফ দ্য অর্গানাইজেশন যে স্ট্র্যাটেজি নেয়, মূলত সেটাকে বলা হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। মূলত হাউ টু ডিল উইথ দ্য বিজনেস। আমি আবারও বলি, একটা হচ্ছে হোয়াট টু ডিল বা হোয়াট টু ইন্ট্রোডিউস, হোয়াট টু ডেলিভার, হোয়াট টু ডিসেমিনেট টু দ্য ক্লায়েন্টস, এটা হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। আর হাউ, কিভাবে এটা আমি ডেলিভার করব, কিভাবে আমি কাস্টমারের কাছে যাব, কিভাবে আমি বলবো যে আমার প্রোডাক্ট কিংবা সার্ভিসকে আমি দিব, এইটা যেখানে আসলে আলোচিত হয়, যে লেভেলে এখানে ডিসিশন নেওয়া হয়, যে ইউনিটে নেওয়া হয়, সেই ইউনিটের লেভেলের বা সেই সেগমেন্টকে মূলত বলা হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। মূলত বিজনেস লেভেল স্ট্র্যাটেজি
প্রকাশ করে হাউ পার্টটা, একটা স্ট্র্যাটেজির হাউ পার্ট, যেটা হাউ পার্ট মানে কিভাবে, আর কর্পোরেট স্ট্র্যাটেজি হোয়াট পার্টটাকে আলোচনা করে। সো হাউ পার্টটা যেখানে আলোচিত হয়, যেখানে বলবো যে ফর্মুলেট করা হয়, সেটাকে মূলত বলা হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, যেটা হতে পারে অর্গানাইজেশনের একটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক, যেটা হতে পারে অর্গানাইজেশনের একটা ইউনিট কেন্দ্রিক। এই যে ফর্মুলেশন স্ট্র্যাটেজির, এটাকে মূলত বলা হচ্ছে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। সো আমরা একটু দেখি এই বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, আমি আর এত বিস্তারিত পড়লাম না। এই বিজনেস লেভেল স্ট্র্যাটেজি মূলত 3টা ওয়েতে, যদিও এই আলোচনাগুলো আপনারা বইতে পাবেন না। বিজনেস লেভেল স্ট্র্যাটেজি এই আলোচনাগুলো আপনাদের এই বইতে আপনারা পাবেন না। তারপরেও আমাকে একটু হলেও, যেহেতু স্ট্র্যাটেজি পড়াচ্ছি, আমি একটু হলেও আলোচনা করতে চাই। মূলত 3টা ভাবে, 3টি উপায়ে আমরা বিজনেস স্ট্র্যাটেজিকে আমরা গ্রহণ করতে পারি। একটি হচ্ছে কস্ট স্ট্র্যাটেজি, নাম্বার 1 হচ্ছে কস্ট স্ট্র্যাটেজি। কস্ট স্ট্র্যাটেজি কি? এই যে এখানে আমি বলে দিয়েছি, কস্ট স্ট্র্যাটেজি ক্যান বি ইফেক্টিভ বিজনেস লেভেল স্ট্র্যাটেজি টু দ্য এক্সটেন্ট that a firm offers differentiated goods and services at relatively low price. কখনো কখনো আমি আমার যে স্ট্র্যাটেজি বা আমার যে প্রোডাক্ট কিংবা সার্ভিস, এই প্রোডাক্ট কিংবা সার্ভিসকে আমি কস্ট স্ট্র্যাটেজির আওতায় ফেলে আমার বিজনেসকে আমি এক্সপান্ড করতে পারি। যেমন ম্যাকডোনাল্ডস, যেমন আপনারা যে কেস স্টাডিটা পড়েছেন পেজ নাম্বার 9-এ, তারা যেটা করেছিল, তারা কিন্তু লো প্রাইস তারা অফার করেছিল। যদিও তখন ইকোনমিক রেসেশন চলছিল ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ইকোনমিক মেল ডাউন চলছিল, সেই সময় ইকোনমিক ক্রাইসিস চলছিল 2018 এবং তার পরবর্তী সময়। তারপরেও ম্যাকডোনাল্ডস যে কাজটি করেছিল, তাদের বিজনেস লেভেলে এসে হাউ পার্টে এসে তারা চিন্তা করেছিল যে আমি লো কস্ট প্রোভাইড করব, কিংবা আমি প্রাইস থেকে লো করে দিব, লো করে দিয়ে আমার বিজনেস লেভেল স্ট্র্যাটেজি কিংবা আমার বিজনেসটাকে আমি রান করব। এই জন্য এই বিজনেস স্ট্র্যাটেজির প্রথমটি হচ্ছে কস্ট স্ট্র্যাটেজি, যেটাকে মূলত মেইনলি বলা হয় কস্ট স্ট্র্যাটেজির মেইন কনসেপ্ট হচ্ছে লো কস্ট প্রোভাইডিং। আপনি যদি এইটাকে এইচআর পার্সপেক্টিভে নেন, খেয়াল করেন স্যার, ধরেন যে বিজনেস লেভেল স্ট্র্যাটেজি আমি এইচআর পার্সপেক্টিভে নেব, তাহলে কি এক্সাম্পল হতে পারে স্যার? কি এক্সাম্পল হতে পারে বলেন তো? বেস্ট এক্সাম্পল কি হতে পারে? আমি কস্ট স্ট্র্যাটেজি ফলো করবো এইচআর এ, কেউ একজন বলেন। স্যার, হায়ারিং অর ফায়ারিং ডিসিশন। কিভাবে? তোশিন খান। আমাদের চিন্তা করতে হবে প্রত্যেকটা থিওরি আমাকে ট্রান্সলেট করে যেন প্র্যাকটিসে নিতে পারে। যদি প্র্যাকটিসে নিতে পারে তখনই আমার লার্নিং এনশিওর হলো, আদারওয়াইজ লার্নিংটা নলেজ লেভেলে থেকে যাবে। কিভাবে হতে পারে? হায়ারিং ফায়ারিং বুঝলাম, কিন্তু কিভাবে কস্ট স্ট্র্যাটেজি ফলো করব? স্যার, ইন্টারনাল রিক্রুটমেন্ট কি করবেন? ওকে, তার মানে আমার আখিল খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। আমি দেখব যে আমার ম্যান পাওয়ার দরকার। ধরুন আমার টার্গেট আছে যে আমাকে হয়তোবা আগামী 5 বছর কিংবা 2 বছরের ভিতরে আমার তো মার্কেট শেয়ার বাড়বে। ধরুন আমি আগে বাংলাদেশে হয়তোবা 40টা কিংবা 50টা জেলায় আমার অপারেশন ছিল, এখন হয়তোবা 64টা জেলায় আমি করবো আগামী 2 বছরের ভিতরে। 64টা জেলায় আমি আমার মার্কেট শেয়ারকে এক্সপান্ড করব। সো আগামী এই যে 50টা দেশে আমার বর্তমানে ম্যান পাওয়ার আছে, ধরেন যে প্রতি জেলার জন্য হয়তো 2 জন করে ধরলাম, প্রতি জেলার জন্য 2 জন করে, তার মানে 100 জন ম্যান পাওয়ার আছে আমার। বাকি আছে আমার আরো 14টা জেলা বাকি। তাহলে আমি কি করব? আমি কি 14টা জেলার জন্য আমি কি লোক নিয়োগ দিব? দিস ইজ দ্য হাই কোশ্চেন। লোক নিয়োগ দিব? এক্সিস্টিং ম্যানপাওয়ার দিয়ে বাকি জেলাগুলোকে কভার আপ করার চেষ্টা। ওকে, এক্স্যাক্টলি। সো আমি এই কাজ করতে পারি, আমি এইচআরডি প্রসেস যেটা আছে সেটার ইন্টারভেনশন আমি এখানে করতে পারি। আমি যদি এখন আমার যে টার্গেট মানে কি, আমার যে গোল, সেই গোল হচ্ছে আগামী 2 বছরের ভিতরে 64টা জেলায় আমি আমার বিজনেসকে এক্সপান্ড করব। সো এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ডিসিশন।
এই ডিসিশনকে আমি যদি এইচআর এর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে কি করব, আমি 100 লোককে টার্গেট করব, এর ভেতরে আমি দেখব কম্পিটেন্ট লোক কারা কারা আছে, এবং এই লোকগুলোকে, কম্পিটেন্ট বলতে পোটেনশিয়াল কম্পিটেন্ট, যারা আরো বেশি কাজ করতে পারবে, আমি নিডস অ্যানালাইসিস করব। নিডস অ্যানালাইসিস করে দেখব যে যে ব্যক্তিটা কুমিল্লায় কাজ করছে তাকে যদি আমি আরেকটু ট্রেনিং কিংবা মোটিভেশন দেই, তাহলে হতে পারে যে সে ফেনীটা কভার করতে পারবে, সে অথবা ফেনী রিজিয়নটা সে কভার করতে পারবে। এই যে আমি এইচআর ইন্টারভেনশন নিলাম, ডেভেলপমেন্ট ইন্টারভেনশন, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক এইচআরডি প্র্যাকটিস, স্ট্র্যাটেজি এইচআরডি প্র্যাকটিস। এবং এটার মাধ্যমে কি হলো, আমি নতুন একজন লোক নিয়োগ করলে যে আমার যে কস্ট বিয়ার করতে হতো, আমি কারেন্ট একজনকে নিয়ে ততটা কিন্তু কস্ট আমি বিয়ার করি নাই, হয়তোবা তার হাফ দিয়ে কিংবা তার 4 ভাগের 1 ভাগ প্রোভাইড করে, ইনভেস্ট করে কিন্তু আমি আমার পারপাসটাকে ফুলফিল করছি। দিস ইজ অলসো কল লো কস্ট প্রোভাইডিং স্ট্র্যাটেজি। সো এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের এইচআর পার্সপেক্টিভে সাজিয়ে নিতে পারি। ওকে, দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে ডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটেজি, যেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট অর সার্ভিস স্ট্র্যাটেজি। ডিফারেন্সিয়েটেড মানে তো আপনারা জানেন, বুঝেনি কি স্যার সেটা? কম্পিটিটর চেয়ে ভিন্ন কোনো প্রোডাক্ট প্রোডাকশন করাকে বোঝাচ্ছে স্যার। ওকে, তার মানে আমি ধরলাম যে বাজারে আমি যে বিজনেস করছি, একই বিজনেস আরো অনেকেই করছে। ধরেন এই যে পেন, কলম, হ্যাঁ, আপনার ইকোনোর নাম শুনেছেন? ইকোনোর কলম কি ইউজ করেছেন ভাই কখনো? পাস করছেন, আমিও পাস করছি ভাই। এখন ইকোনো পাওয়া যায় না স্যার, পাওয়া যায় না। এই কেস স্টাডি জানেন আপনারা? ইকোনোর মালিককে জানেন? না স্যার। না স্যার। কি বলেন তো ইকোনো মালিককে? ইকোনো ছোট্ট একটা পেন, বল পেন কোম্পানি। মনে হতে পারে যে এরা একদম এত ছোট কোম্পানি, এদের নিয়ে আলোচনা করা দরকার কি? না ভাই, তখনকার সময় আসলে মূলত এটা রিয়েল কেস এবং রিয়েল স্টোরি। ইকোনো বল পেন যখন ছিল আসলে, তখন বাজারে আসলে আর কোনো বল পেন এত কম টাকায়, 3 টাকায় কিংবা 2.5 টাকায়, 2 টাকায় কেউ আর বল পেন কিংবা লেখার জন্য কেউ আর কলম দিত না। যারা একটু অ্যারিস্টোক্রেট ফ্যামিলি ছিল, তারা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সময়, ম্যাট্রিক পরীক্ষা কিংবা ট্যালেন্ট বলে বৃত্তি পরীক্ষা দেওয়ার সময়, স্কলারশিপ পরীক্ষা কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় তারা ব্যবহার করতো। ইন্ডিয়া থেকে একটা কলম আসতো, রেড লিপ না কি জন্য? জি স্যার। হ্যাঁ, রেড লিপ স্যার। রেড লিপ। এই রেড লিপ আমি রেড লিপ স্যার 7 টাকায় পাওয়া যেত স্যার। 7 টাকায় পাওয়া বল পেন চেঞ্জ করে ইউজ করা যেত, বল পেন চেঞ্জ করে ইউজ করা যেত। কারণ ইকোনোর যে পদ্ধতি ছিল, ইকোনোর আছে যে ইয়ের মতো ছিল কিছুটা, ধরলে হাতে খুব ব্যথা পেত, সবাই ব্যথা পেত না? ইকোনো বল পেনটা ধরা হতো, সবাই ব্যথা পেত। বাট রেড লিপের গ্রিপ দেওয়া থাকতো, রেড লিপের গ্রিপ আরামে লেখা যেত আর কি। এই জন্য সবাই পরীক্ষার সময় রেড লিপ ইউজ করতো, আর অন্য সময় ইকোনো ইউজ করতো। বাট অনেকেই, ম্যাক্সিমাম সবাই ইকোনো দিয়ে পরীক্ষা দিত। যারা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে আসে তারা তো রেড লিপ ইউজ করতো। সো ইকোনো কি করলো ভাই, দেখেন, খেয়াল করেন। ইকোনো যে কাজটি করলো, তারা এই ইকোনোর বল পেন দিয়ে লেখার ফলে দেখা যেত যে ওই বোর্ড পরীক্ষা যখন দেওয়া হতো, পরবর্তীতে ধরেন যে আপনি কোনো কারণে হয়তো বা নাম্বার কম পেয়েছেন বা নাম্বার কম পেয়েছি আমরা, তো বোর্ডে অনেক সময় চ্যালেঞ্জ করা হতো যে আমার নাম্বারটা আমি রিকাউন্টিং করতে চাই। এরকম চ্যালেঞ্জ অনেকেই করে, অনেকেই করেছে এরকম। দেখা যেত যে ওই যে চ্যালেঞ্জ করলে ওই খাতাগুলোকে যখন পুনরায় গণনা করা হবে বা কিছু করা হবে, তখন দেখা যেত যে ইকোনোর কালি দিয়ে লেখার কারণে, কলম দিয়ে লেখার কারণে ওই কালিগুলো ফেড হয়ে যেত। 1 বছর 2 বছর পরে কালিগুলো ফেড হয়ে যায়, উঠে যায়, অথবা অনেক সময় এটা কি বলে, ভ্যানিশ হয়ে যায় বা লেফটে যায়। অনেক এরকম ওইরকম কালিগুলো দেখেছেন কিনা আপনারা জানি না, এরকম হতো। কারণ আমার বাবার টিচার ছিল, তো বোর্ডের খাতা আমার কাছে আসতো। হ্যাঁ, আমি আপনারা দেখেছেন কিনা ওই কলম খাতাগুলো
পরবর্তী আমার বাবার টিচার ছিলেন, আমি দেখেছি যে যখন খাতাগুলো আসতো অনেক বছর পড়ে থাকতো হেড টিচার হেড এক্সামিনার হলে, তো অনেক বছর পরে আসলে লেখাগুলো পড়া যেত না, দেখাও যেত না, উড়ে যেত মনে হয় অথবা লেফটে যেত। সো বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে ইকুয়ালো কোম্পানির যিনি মালিক ছিলেন তখনকার সময় উনি এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, ওনাকে রিকোয়েস্ট করা হলো যে আপনি কলমের কালিটা একটু চেঞ্জ করেন। ওনাকে ফর্মালি বোর্ড থেকে রিকোয়েস্ট করা হলো যেহেতু আপনার কলম দিয়ে বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই পরীক্ষা দেয়, প্লিজ আপনি কলমের কালিটা একটু মান চেঞ্জ করেন কিংবা এটাকে একটু উন্নত করেন। তখন ইকোনো মালিকের বক্তব্য কি ছিল জানেন? ইকোনো মালিকের বক্তব্য ছিল ইকোনো চাইলে বাংলাদেশের মানুষ লিখবে, না চাইলে বাংলাদেশের মানুষ লিখবে না। ইকোনো চাইলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা লিখবে, যদি ইকোনো না চায় তাহলে তারা লিখবে না। তার মানে তারা কিন্তু তার প্রোডাক্টের ক্ষেত্রে তারা খুব বেশি বলবো যে এক ধরনের ডিসিশন নিয়ে রেখেছে যে আমাদের প্রোডাক্টই বেস্ট, আর কোনো প্রোডাক্ট এখানে বেস্ট হতে পারে না। ঠিক সেই সময় আরেকটা কোম্পানি যেটা এখনকার জগতে আপনারা সবাই নাম শুনেছেন, নাম দেখেন, সেটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানি। নাম শুনেছেন না স্যার? লেখেন না কলম? এই যে ম্যাটাডোর কোম্পানি, এখন আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমি এখন ম্যাটাডোর ধরে আছি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই ম্যাটাডোর কোম্পানি, ও ইকোনোকে বলা হলো যে আপনারা প্রোডাক্টে চেঞ্জ নিয়ে আসেন, বোর্ড থেকে বলা হলো। তখনকার সময় ইকোনো একটা চেঞ্জ নিয়ে এসেছিল, সেই চেঞ্জটা আপনারা দেখেছেন কিনা জানি না। ইকোনো তার বল পেনের চারিপাশে তখন আর ওই সোজাসুজি স্টাইপ না দিয়ে এইভাবে ঘুরিয়ে এক ধরনের কলম বের করে, সে দেখেছেন। এবং সেই কলমের বলবো যে লেন্থ হয় প্রায় 2 ফুট 3 ফুট 4 ফিট লম্বা। এই কলম দেখেছেন আপনারা? জি স্যার, একটা 10 টাকা ছিল, একটা 10 টাকা ছিল, মাস্টার মশাই এটা নিয়ে যেত ক্লাসে। ব্যাড স্যার, ব্যাড। এই তারা প্রোডাক্টে ডিফারেন্সিয়েশন নিয়ে আসলো। আর ঠিক তখনই ম্যাটাডোর, তারা খুব স্বল্প মার্কেট ছিল, তাদের খুব ছোট ছোট মার্কেট ছিল, তারা যে কাজটি করলো, তারা প্রথমবারের মতন তাদের কালিতে চেঞ্জ নিয়ে আসলো। কি কালি চেঞ্জ নিয়ে আসলো? ইকোনো দিয়ে লিখলে আপনি গন্ধ শুকলে এক ধরনের দুর্গন্ধ মতো মনে হতো, আর ম্যাটাডোরে তখন যে লিখতেন যদি আপনারা দেখবেন এক ধরনের সুবাস বের হতো। আমি জানি না আপনারা পেয়েছেন কিনা ভাই, আমি পেয়েছি স্যার, পেয়েছি। পেয়েছেন? তার মানে আমি যদি রুমে লিখবো সেই রুমে এক ধরনের ঘ্রাণ বেরোতো। রাইট। প্রথম তাদের ডিফারেন্সিয়েশন, তার ডিফারেন্ট করলো। দ্বিতীয় ডিফারেন্সিয়েশন হচ্ছে তারা আর কলমটাকে এইভাবে খাড়াখাড়ি রাখলো না যাতে করে সবাই ব্যথা না পায়। তারা কলমের উপরে এক ধরনের জেল জাতীয়, যেটা ধরলে একটু আরাম লাগে। দেখেছেন এটা আপনারা? কার্পেটের মতো। কার্পেটের মতো। জেল জাতীয় নাকি রাবার জাতীয়? রাবার জাতীয়, সরি, রাবার জাতীয়। থ্যাংক ইউ ম্যাম, রাবার জাতীয়। সো এইটা তারা ডিফারেন্সিয়েশন নিয়ে আসলো। এবং ওই যে কলম, লম্বা কলম যে সময় ইউজ করলো না ইকোনো বের করলো, ঠিক তখনই এই যে পুরান ঢাকা ইকোনো, এই ইকোনো কোম্পানি এবং ম্যাটাডোর কোম্পানি, এগুলো পুরান ঢাকার দিকে, মূলত কেরানীগঞ্জ এই এলাকায়। সো পুরান ঢাকায় একটা অংশ তখন আসলে ম্যানুয়ালি কলম বানানোর একটা প্রচলন শুরু হয়েছিল। ম্যাটাডোর যেটা শুরু করলো, তারা ম্যানুয়ালি যে সমস্ত কোম্পানিগুলো, ছোট ছোট কোম্পানি, যে সমস্ত কোম্পানি কলমগুলো বিক্রি করতো বা বানাতো, তাদেরকে সবাইকে তারা কিনে নিল। সে কিনে নিয়ে তারপরে তারা তাদের প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন নিয়ে আসলো। আজকে ইকোনোর কোনো খোঁজ পাবেন না। ম্যাটাডোর এখন বাংলাদেশে নাম্বার 1 পেন কোম্পানি, শুধু পেন না, অ্যাজ ওয়েল অ্যাজ তারা অন্যান্য প্রোডাক্ট তারা এখন সেল করে। ইকোনো এখন খুঁজেই পাবেন না আপনি, এখন এই সেক্টরে নাই। স্যার একটা পার্কার পেন ছিল। পার্কার পেন? জি স্যার। এটা বল পেন না মনে হয়, জেল পেন ছিল ওটা। হ্যাঁ, আরো একটা পেন ছিল যেটার যে কালিটা চেঞ্জ করা যাবে না, ভিতরে যে শীষটা, জি জি, সেটা আলাদা একটা শীষ, মানে কালি শেষ হয়ে গেলে বাইক থেকে আমরা রিফিল কিনতে পাওয়া যায়। রেড লিফের কথাই মনে হয় স্যার বললেন। হ্যাঁ রেড লিফ এটা বলেছেন। আর একটা ছিল অলিম্পিক স্যার, অলিম্পিকের একটা বল পেন ছিল। অলিম্পিকটার পরে আসছে ভাই। আর স্যার ওই বড় কলমটা অনেক সময় এই যে গ্রামে হাইটা বিক্রি করতে বলতো যে 1 কলমে বিএ পাস, 1 কলমে বিএ পাস, মানে এটা আসলে ছিল। এক্স্যাক্টলি ওইটা সাথে ডিফারেন্সিয়েশন, যে ডিফারেন্সিয়েশনটা কিন্তু আসলে মানে কাস্টমার যারা, আপনার যে টার্গেটেড কাস্টমার যারা, তারা কিন্তু গ্রহণ করে নাই। সো কাস্টমাররা চেয়েছিল তার কলমটা যেন ইজিলি আমরা মুভ করতে পারি, ধরতে পারি, এবং কাস্টমাররা চেয়েছিল যেন তার কালিটা সুন্দর হয়। সেটা না করে তারা এমন একটা কলম বের করলো যে কলমটা আসলে ওই
বিএ পাস যারা করবে তারা ওই টার্গেটে কেউ কিনবে না আসলে। হ্যাঁ, সো আমি যে কথা বলার চেষ্টা করেছিলাম, মূলত আপনার প্রোডাক্ট এবং আরেকজন প্রোডাক্ট সবাই কিন্তু কম্পিট করছে একই ক্রাউডে, একই মার্কেটে। সো আপনি এমন কি দিচ্ছেন যার কারণে আপনার প্রোডাক্ট সে গ্রহণ করবে। আমি যদি এক্সাম্পল আরেকটা দেই, আজকে আসলে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও দরকার ছিল এগুলো। আরেকটা এক্সাম্পল দেন, লাক্স সাবান। লাক্স সাবান দেখেছেন না আপনারা? ছোটবেলায় তো আমরা লাক্স ইউজ করেছি, মানে আমাদের মা খালারাও লাক্স ইউজ করতো, এখনো আমরা ইউজ করি। আমরা বলতে আমার মিসেসও ইউজ করে, আমার মেয়েও ইউজ করে। লাক্স সাবান কিন্তু বিউটি শপ। হ্যাঁ, লাক্স সাবান বিউটি শপ। দেখেন তখনকার সময় লাক্স সাবানের প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল টিভিতে, আমি জানি না আপনারা অনেকে দেখেছেন কিনা, আগে কাদেরকে দিয়ে দেওয়া হতো লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট? ঐশ্বরিয়া রায় স্যার। ঐশ্বরিয়া রায় তো সেদিনকার, তার আগে স্যার বিপাশা। স্যার বিপাশা মু। এটা তো আমি ইন্ডিয়াতে আসে, অনেকে ইন্ডিয়াতে ঐশ্বরিয়া রায় প্রথম বলেছে তো। লাক্স সাবানের প্রথম দিককার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে মাধুরী দীক্ষিত, রেখা, এদেরকে দেওয়া হতো। আর এখন কাদেরকে দেওয়া হয় বলুন তো? এখন কারা দেয় লাক্স সাবানের অ্যাড? দীপিকা ডেড হয়ে গেছে। কারিনা স্যার। কারিনা আর দীপিকা তো ডেড হয়ে গেছে, এটা তো একটু। ক্যাটরিনা কাইফও একটু পিছিয়ে পড়ে গেছে, এখন দেওয়া হয় আলিয়া ভাট। আলিয়া ভাট স্যার, আলিয়া ভাট। থ্যাংক ইউ সো মাচ, আলিয়া ভাট। আলিয়া ভাট, থ্যাংক ইউ সো মাচ। সো যারা দীপিকা বলছেন, যারা আমার মতন ঐশ্বরিয়া রায় কিংবা কারিনা বলছেন, তারা হচ্ছে আমাদের প্রজন্মের, আর আমাদের পরের প্রজন্মের লেটেস্ট প্রজন্ম বলছে আলিয়া ভাট। আমার উদ্দেশ্য হচ্ছে সেটাই বলা যে দেখেন আপনি ওই একই সাবান, ওই প্রথম যে সময় লাক্স সাবান ছিল, আপনি যদি দেখে থাকেন কিংবা পিকচারে দেখে থাকেন, দেখবেন যে লাক্স সাবানটা সাবানের মতো ছিল, ইটের মতো ছিল। ইট তো চিনেন, যে ইটটা সাদা একটা ইট ছিল। পরবর্তীতে সেই লাক্স সাবানের ডিফারেন্সিয়েশন আনতে আনতে শেপে চেঞ্জ হয়েছে, ইভেন প্রমোশনে চেঞ্জ হয়েছে, যারা মডেল হয়েছে তারা চেঞ্জ করেছে, ফ্লেভার চেঞ্জ হয়েছে। ইভেন আপনি সাবানটা দেখলে মাঝে মাঝে মনে হয় এর ভিতরে কি কিসমিস দেওয়া নাকি এর ভিতরে কি বলে ওটারে, হ্যাঁ, আলু বকরা দেওয়া। এর সাবান কি গায়ে মাখবো না খেয়ে ফেলবো, এটাই কনফিউজ হয়ে যেতে হয়। ঠিক কিনা স্যার? তার আমার উদ্দেশ্য হচ্ছে বলার, এটা উদ্দেশ্য, এই যে প্রোডাক্টের অনেক ধরনের বিউটি শপ আছে, তার ভিতরেও এখনো কেন লাক্স সাবান আমরা গ্রহণ করছি? কারণ লাক্স সাবান সময়ে সময়ে তার প্রোডাক্টে ডিফারেন্সিয়েশন নিয়ে এসেছে, তার ইনগ্রিডিয়েন্টস এ ডিফারেন্সিয়েশন নিয়ে এসেছে, যাতে করে সেই যে হাউ পার্টটা, বিজনেসের হাউ পার্টটাকে সে ধরে রাখতে পেরেছে এবং ইমপ্লিমেন্ট করতে পেরেছে। বোঝা গেছে স্যার? স্যার একটা বিষয় আছে স্যার এখানে, প্লিজ বলেন। এটা কি আমরা বোকা নাকি কোম্পানিগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। এই যে লাক্স কোম্পানি যাদেরকে দিয়েই ওরা বিজ্ঞাপন করাইছে, এরা প্রত্যেকেই কিন্তু সুন্দরী, মানে ন্যাচারালি সুন্দরী। এখন আফ্রিকান কোন নায়িকা দিয়ে কিন্তু এরা এই ইয়েটা করায় না, চেষ্টা করায় না। ফলে আমরাও মানে আমাদের লোকজন ওদের মতো সুন্দর হতে গিয়ে লাক্স ইউজ করে, আসলে কিন্তু লাক্স আমাদের কিছু করতে পারছে আসলে? আচ্ছা, এই কোর্সে যদি করেন তাহলে ডিবেট করা যায়, কিন্তু আপনি জানেন না তো যে আফ্রিকাতে লাক্সের যারা অ্যাড দেয়, তারা কি মনে করেন যে এই যে ইন্ডিয়ান যারা ওদের অ্যাড দেখায় আফ্রিকাতে? ওদের অ্যাড দেখায় না। আফ্রিকারও কিছু মডেল আছে, তাদের অ্যাড দিয়ে দেখবেন, যদি লাক্স সাবান যদি আসলে চলে ওখানে, মানে বিউটি শপ যদি এখনো চলে, লাক্স সাবানের কথা বলি না, বিউটি শপ এক জিনিস, সো বিউটিদেরকে দেখানো হবে। আর যদি আফ্রিকার কথা চিন্তা করেন, তাহলে আফ্রিকার যে সমস্ত মডেল আছে তাদেরকে দিয়ে দেখাবে। আমাদের এই উপমহাদেশে আমাদের জন্য, আমরা বলিউড দেখতে যেতে বেশি অভ্যস্ত, সো এই জিনিসগুলো আমাদের সামনে আসে। লাক্স মেইনলি চেষ্টা করেছে সমসাময়িক সময়ে কাস্টমাররা কি চায় বা বিউটিরা কি চায়, বিউটি মানে কি, সুন্দরীরা আসলে কি চায়। সুন্দরীরা চাচ্ছে আসলে আলিয়া ভাট হওয়ার জন্য, সুন্দরীরা চাচ্ছে আসলে কারিনা কাপুর হওয়ার জন্য কিংবা ঐশ্বরিয়া রায় হওয়ার জন্য, আর তখনকার সময় ছিল রেখা হওয়ার জন্য, মাধুরী দীক্ষিত হওয়ার জন্য। তাহলে কেন নয়? বুঝা গেছে স্যার? এটা একটু স্যার শেয়ার করি, যেটা সুন্দরী তো একটা মানুষকে অ্যাট্রাকটিভ করার একটা ওয়ে স্যার। যেমন আমি একটু ডিফারেন্টলি বলি স্যার, যে আমাদের আরং একটা ব্র্যান্ড আছে, আরং পুরুষ মানুষ দাড়িওয়ালা লোক তারা নিচ্ছে না, এখানে অ্যাট্রাকটিভ মেয়েদেরকে নিচ্ছে। দেখা গেছে যে সুন্দরীটার পিছনে, যেটা মার্কেটের একটা সেলসম্যান হিসাবে
একটা শোরুমের সাথে একটা মানানসই, তাদের কাছে এটা বিজনেস স্ট্র্যাটেজিতে তারা এটাও দেখছে যে হ্যাঁ, লাক্স যদি এত সুন্দরী সুন্দরী ওই মানে ইয়াদের নায়িকাদের বা ফেমাস কি বলে এটা যারা অ্যাড করে আর কি তাদেরকে দিচ্ছে, সেই হিসেবে ওরাও কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করতেছে স্যার। মডেল কালো মহিলা নেই স্যার, এই আর কি স্যার। জি জি জি, শিওর শিওর, বুঝতে পেরেছি। আসলে সময় যে সমস্ত ইস্যুস গুলো দরকার তারা সেটাকে ফোকাস করেছে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। কাস্টমারের সেগমেন্ট, কাস্টমারের মেন্টালিটি কি সেটা বুঝে তারা সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে তাদের হাউ পার্টে বিজনেস স্ট্র্যাটেজিতে। দ্য লাস্ট পার্ট হচ্ছে ফোকাস অন নিশ স্ট্র্যাটেজি। নিশ স্ট্র্যাটেজি মানে হচ্ছে এমন আপনি স্ট্র্যাটেজি নিব, আমি এমন প্রোডাক্টটাকে বাছাই করছি যে প্রোডাক্টটা খুবই টার্গেটেড পপুলেশনের জন্য, টার্গেটেড ক্লায়েন্টদের জন্য। সো আমি যদি চিটাগাং রিজিয়নে যদি কোনো প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই, তাহলে মামুন মুস্তফা ওখানে গিয়ে প্রোডাক্ট সেল করার চেয়ে চিটাগাং এর যদি কোনো একজন ব্যক্তি যদি ওখানে আমি আসলে নিয়োগ দেই, তাহলে সে প্রোডাক্ট বেশি সেল করতে পারবে, কারণ সে চিটাগাঙ্গিয়ার ভাষায় সে কথা বলতে পারবে, সে দোকানদার কিংবা আউটলেটের সাথে সে বেশি সক্ষতা অর্জন করতে পারবে। মূল কথা হচ্ছে আমি কোনো টার্গেট গ্রুপ যদি সেট করি এবং সেই টার্গেট গ্রুপের সাথে যদি আমি কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে ফোকাস অন নিশ স্ট্র্যাটেজি, যেটা অ্যাপল করে থাকে। অ্যাপল কিন্তু সবার জন্য সেই স্ট্র্যাটেজি নেয় না, সে সমাজের এলিট ক্লাসে যারা থাকে তা অ্যাপলের প্রোডাক্ট শুধুমাত্র তাদের জন্যই চিন্তা করে। এই জন্য অ্যাপলের প্রোডাক্টের কখনো দাম কমে না এবং তারা প্রতিনিয়ত দাম বাড়িয়ে থাকে। দাম বাড়লেও যে তাদের প্রোডাক্ট হয় না এমন কিন্তু না স্যার। স্যার বেটার এক্সাম্পল হয় রোলস রয়েস, ওরা শুধুমাত্র সমাজের এলিট ফ্যামিলির জন্যই গাড়ি বানায় এবং তারা কিন্তু ক্রস চেক করে যে উনি কি যেমন রাজা বা দেশের প্রধানমন্ত্রী বা এই টাইপের মানুষদের জন্যই তারা শুধুমাত্র গাড়ি বানায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে নিশ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। সো আমরা এইভাবে তিনটা ওয়েতে মূলত স্ট্র্যাটেজি গুলোকে, বিজনেস স্ট্র্যাটেজি গুলোকে আমরা নিতে পারি। আমি ভাই অনেক কথা বলে ফেলেছি, এখন এক নজরে আপনারা দেখেন কর্পোরেট স্ট্র্যাটেজি এবং বিজনেস স্ট্র্যাটেজির এর কিছু ডিফারেন্সিয়েশন থাকে, সেইগুলো একটু দেখেন। আসলে স্ট্র্যাটেজি হচ্ছে আমার খুব পছন্দের একটা বিষয়, আমি খুব এনজয় করি স্ট্র্যাটেজি করার সময়। আমি মেইনলি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, তো নিজেও কাজ করি এবং এই জন্য অনেক কথা চলে আসে আসলে। আচ্ছা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু পেজ নাম্বার একটু কেউ লিখে রাখবেন, যদি পেজ নাম্বার। বাজারের অন্যান্যগুলোর অনেক ভালো, এটা পরেও খুব আরাম পাবেন, জিনিস অনেক মজবুত। আরে ইকবাল সাহেব তো মার্কেটেই আছে, থ্যাংক ইউ। একদম ভিডিও অন হয়ে আছে, আপনি মনে করে কাগজপত্র দেখাচ্ছেন নাকি? ওকে, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন, এইটা একটু দেখবেন যে অপারেশন কর্পোরেট স্ট্র্যাটেজি এবং বিজনেস স্ট্র্যাটেজি এটা দুটোর ভিতরে পার্থক্য দেখানো হয়েছে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু নোট ডাউন করতে। পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 এবং পেজ নাম্বার 12। পেজ নাম্বার 13 এ গিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস একটা ফ্লো চার্ট দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, এটা একটু দেখবেন, খুব সহজ করে সহজ ভাষায় লেখা, এবং ফ্লো চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এগুলো দেখে নিবেন আপনারা। আর পেজ নাম্বার 12 এ দেখবেন 1.3 HR প্ল্যানিং টুডে 1.3, এইটা একটু পড়বেন আপনারা, আশা করি যে বেশ কিছু আইডিয়া আপনারা এখান থেকে পাবেন। এই ইস্যুস গুলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি। এবং পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23 এটাতে আপনারা একটু স্টার দিয়ে রাখেন। পেজ নাম্বার 23 একটু স্টার দিয়ে রাখবেন। পেজ নাম্বারে গিয়ে এই যে ফিগার যেটা আছে, যেটা এই যে ফ্লো চার্ট আছে, an overview of the organization of টেক্সটবুক, এখানে মূলত দেখানো হয়েছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর প্রসেসটা এখানে দেখানো হয়েছে।
একটু লিখে রাখেন পাশে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর প্রসেসটা এই পেজ নাম্বার 23 তে দেখানো হয়েছে। এটা একটু আপনারা আশা করি যে পড়বেন আপনারা। স্যার আজকে মনে হয় আর না গেলে ভালো হয় না স্যার? হ্যাঁ, আজকে আর যাবো না স্যার, আজকে আর যাবো না। এতটুকুই আপনারা একটু দেখবেন। আমি আপনাদের কাছে এই যে স্লাইডটাও দিয়ে দিব, যদিও আলোচনা শেষ হয় নাই। আমরা নেক্সট দিন এখান থেকে আরো আলোচনা আগাবো ইনশাল্লাহ, আশা করছি। তারপরেও আমি স্লাইডটা আপনাদের দিয়ে দেই, আপনারা যদি সময় পান, সুযোগ পান, একটু স্লাইডটা দেখবেন, আরো কিছু আইডিয়া ইনশাল্লাহ আশা পাবেন। তো স্লাইডটা আমি এখনই আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিতে চাই। একটু কেউ একজন ডাউনলোড করে আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করে নেবেন, এটা আমি আশা করছি। ওকে, আমি অলরেডি দিয়েছি, যদি কেউ ডাউনলোড করে থাকেন আমাকে জানাবেন, তাহলে আমি লিভ নিব। স্যার আমরা এই ক্লাসে কতজন ডাউনলোড হয়েছে স্যার? ডাউনলোড হয়েছে, থ্যাংক ইউ। কতজন আমাদের এই ক্লাসে স্যার পার্টিসিপেন্টস? 42 জন স্যার। 42 জন। সাধারণত কতজন উপস্থিত থাকেন? 36 37 37 ওকে স্যার এখনই তো 38 জন দেখা যাচ্ছে। তো আমরা বলতে পারি যে মোটামুটি সবাই উপস্থিত আছে যারা থাকে আর কি। জি স্যার। স্যার আমি অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দেবো, অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের সাথে আপাতত মনে হয় ক্লাস নাই, সম্ভবত আপনাদের সাথে ক্লাস হবে আমার মিড ডিসেম্বরে গিয়ে, আগামী 10 তারিখের পরে। আগামী 10 তারিখের পরে, মিড ডিসেম্বরের দিকে। রাইট স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আজকে ক্লাসটা এনজয় করলাম স্যার, ভালো ছিল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো ছিল স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার।